দীর্ঘ 1 বছর পর আকাশ ওর বাড়িতে ফিরছিল। তখন রাস্তার ধারে দেখলো কতগুলো লোক একটা মেয়েকে নিয়ে যাচ্ছিল। তাই আকাশ গাড়ি থামিয়ে ওই লোকগুলোর কাছে যায়। কি হয়েছে এখানে? দেখুন না, এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ও, এই ব্যাপার। তা এই মেয়েটা যা বলেছে তা কি সত্যি? ওই, তুই কে রে যে তোকে বলতে হবে? আমি কে তা না হয় পরে জানতে পারবি, আগে আমার মায়ের তো খেয়ে নে। আকাশের কথাগুলো ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। বাংলা সিনেমার মতো তাকিয়ে থাকবি নাকি আমাকে মেরে মেয়েটাকে নিয়ে যাবি? শালা, আজকে তো তোকে এমন মারবো যে সারা জীবন মনে রাখবি। আগে আয়, তারপর দেখাচ্ছি। এরপর আকাশ ওদের সাথে মারামারি করতে থাকে। অন্যদিকে ইরা দাঁড়িয়ে আছে আর ওদের মারামারি দেখতে ব্যস্ত। একদিকে মারামারি দেখতেছে, অন্যদিকে ওদের ভিডিও নিতে থাকে। ওদের সবাইকে মোটামুটি ওখানে মারতে থাকে। এইদিকে কিছুক্ষণের ভেতরে ওখানে পুলিশ আসতে থাকে। তাই আকাশ ওদের মারা বন্ধ করে গাড়িতে উঠে যায়। আকাশ যাওয়ার পর পুলিশ এসে ইরাকে বলে, ম্যাম, আপনার কিছু হয়নি তো? আর ওই ছেলেটাকে আমাদের দেখে ভয় পেলে কেন? ভয় পাবো না তো কি করবে? আচ্ছা, আগে এদের নিয়ে যান, ওদের মুখ থেকে কথা বের করুন, কেন আমাকে তুলে নিয়ে যেতে এসেছে। শিওর ম্যাম, আমরা ওদের নিয়ে যাচ্ছি। আর আমাদের আরেকটা গাড়ি আপনাকে বাসায় পৌঁছে দিবে। ঠিক আছে। এইদিকে ইরা বাসায় গেল, অন্যদিকে আকাশ চলে আসলো ওর বাসায়। ওই বাড়িতে এসে অনেক পরিবর্তন দেখতে পেল, কেননা এই 1 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তা কি কি পরিবর্তন হয়েছে তা আপনারা গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। এদিকে বাসার ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আকাশের পুরো পরিবার যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় আকাশ ফিরে এসেছে কেন তা চিন্তা করে। কেননা এই পরিবারে কেউই ওকে দেখতে পারে না। আকাশ কী কারণে আর কি হয়েছে অতীতে তা আপনারা জানতে হলে অতীতের কথা জানতে হবে। কিন্তু অতীত শুরু করার আগেই ইরা ওর বাবার কিছু কাহিনী বলে যায় আপনাদের। মা, তুই ঠিক আছিস তো? বাবা, আমি ঠিক আছি। একটা ছেলে আমাকে বাঁচিয়েছে, নয়তো ওরা তো আমাকে তুলে নিয়েই যেত। এই জন্য তো আমি বলেছি তুই সিকিউরিটি নিয়ে বাইরে যেতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। বাবা, আমি কি জানতাম নাকি এত কিছু হয়ে যাবে? তাই এখন যেহেতু জানতে পেরেছিস, তাহলে তো এবার থেকে সিকিউরিটি নিয়ে বের হবি। ওই ছেলের মতো একটা হলেই হবে। কোন ছেলে? আরে বাবা, যে ছেলে আমাকে বাঁচিয়েছে। আমিও একটু ওই ছেলেকে দেখি। এই দেখো ভিডিও। এই বলে ভিডিও চালু করে দেয়। ইরা আর ওর বাবা ভিডিওটা দেখতে থাকে। ইরার বাবা ভিডিও দেখে কিছুই বুঝতে পারছে না, কেননা আকাশের মুখটা বাঁধা ছিল, সেই জন্য ওর চেহারা দেখা যাচ্ছিল না। ছেলেটার মুখই তো দেখা যাচ্ছে না, তাছাড়া নাম কি জানিস? সরি বাবা, কিছুই নিতে পারিনি তোমার ওই অফিসারদের জন্য। আচ্ছা, এখন তাহলে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। এখন আপনাদের পরিচয় করিয়ে দেই। ইনি ইরার বাবা। পেশাগত দিক দিয়ে উনি একটা দেশের রাষ্ট্রপতি, আর ইরা ওনার একমাত্র মেয়ে। এখন তো আপনারা ইরা ওর বাবার সম্পর্কে জানলেন। এই চলুন আকাশের কাছে যাই। কি ব্যাপার, তুই ফিরে এলি কেন? আমার বাড়িতে আমি কি আসতে পারি না? না, পারো না, কারণ এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। আমার বাড়িতে আমার অধিকার থাকবে না তো কার থাকবে? বাহ, এই 1 বছরে দেখি তোর মুখে অনেক কথা ফুটেছে। এই আকাশ এখন আর আগের আকাশ নেই যে তাকে যা বলবে সে তা শুনবে। ও তাই তাই নাকি? ভাগ্য ভালো বাবা মা বেঁচে নেই, না হলে ওনারাই তোকে বের করে দিত। বাবা মা বেঁচে নেই কথাটা শুনে আকাশের চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেননা এই 1 বছর আকাশ ওনাদের কোনো খোঁজে রাখেনি। আর রাখবে কি করে, কেননা এই পরিবার থেকে তো আকাশকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই জিদের কারণে ওদের খোঁজ খবর নেওয়া হয়নি। কিন্তু শত জেদ থাকলেও বাবা মা তো ওনারা, তাই চোখের পানি ধরে রাখতে পারল না। তবুও পরিস্থিতি সামাল দিয়ে বাবা মা মারা গিয়েছে, তা এই সম্পত্তি তো আমরা 2 ভাই, আর ঈশারও ভাগ আছে। ঈশা ওর ভাগের অংশ বিক্রি করে দিয়ে রুপি নিয়ে চলে গেছে। কিন্তু কার কাছে বিক্রি করেছে? কার কাছে আবার? তোমার ভাইয়ের কাছে। কি ভাই এতগুলো রুপি কোথায় থেকে পেল? তা জেনে তুমি কি করবে? আমি জেনে কি করব মানে? তোমরা আমার সম্পত্তির ভাগ না দিয়ে
নিজেদের মধ্যে কি করে নিতে পারলে? কারণ তোর মৃত একটা ডেথ সার্টিফিকেট বের করি আর ওইটার মাধ্যমে আমি তা করি। যদিও ঈশাও জানে তুই মৃত। ছি ভাইয়া ছি, তুমি এতটা নিচে নামতে পারলে? এখানে নিচে নামার কি আছে? এই একটা বছরে তুমি এতটা পাল্টে গেলে। তাছাড়া এর আগেও আরো খারাপ ছিলে, কিন্তু এই এক বছরে তোমাকে এতটা খারাপ বানিয়ে দিয়েছে। ওই, মুখ সামলে কথা বল। একদম আওয়াজ করবি না। একটা মিথ্যে অপবাদ দিয়ে পুরো সংসারের সবার কাছে খারাপ বানিয়ে কি করে দিয়েছিস তা কি তোমাদের মনে নেই? কোন মিথ্যা অপবাদ? বাহ, ভুলে গেলে তাহলে এত তাড়াতাড়ি? বেশ করেছি, তোকে অপবাদ দিয়েছি। আর এই অপবাদ দিয়েছি বলেই তো আজকে সবাই তোকে ঘৃণা করে। পাঠক পাঠিকারা, আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না কোনো মিথ্যার অপবাদের কথা বলতেছে। তাহলে চলুন আপনাদের আকাশের অতীত সম্পর্কে কিছু জানাই। অতীত অনেক সুখেই ছিল আকাশ ওর পরিবার, বাবা মা, বড় ভাই আর ছোট বোনকে নিয়ে। দিনে দিনে বড় হচ্ছিল, ততই আকাশকে ওনারা অবহেলা করে যাচ্ছিল। এর কারণ চলুন বলি আপনাদের। কলেজ থেকে বাসায় ফিরছিল, তখন আকাশ ওর আব্বুকে বলে, আব্বু, আমার কিছু রুপি লাগবে। কেন? কলেজে ফিস দিতে হবে। আমার থেকে রূপে নেই। তাছাড়া এখন থেকে নিজের খরচ নিজেকে বহন করা শিখতে হবে। মানে ঠিক বুঝি নাই আব্বু, আমি এই ছোট বয়সে নিজের খরচ কি করে চালাবো? যেখান থেকে পারিস নিজের খরচ নিজে বহন কর। ভাইয়া, তোমার খরচ তো আব্বু এখনো চালাচ্ছে, তাহলে আমার কেন পারবে না? সব প্রশ্নের উত্তর হয় না, তাই ভালো হবে নিজের খরচ নিজেই চালাও, নয়তো বাড়ি থেকে বের হয়ে যাও। ওই দিন আব্বুর ও আম্মুর তার সাথে বড় ভাইয়ের কথা শুনে অনেক কেঁদেছি আমি। কেননা আমার বয়স মাত্র 19, আমি এত তাড়াতাড়ি রোজগার করব কি করে? এইদিকে কিছুক্ষণ পর ঈশা আসে আমার কাছে। ভাইয়া, আমার জন্য কি এনেছিস? আমি যে তোর জন্য কিছু আনতে পারিনি, তাছাড়া কি করে আনবো বল? পরিবার থেকে কেউ আমাকে রুপি দিবে না, আমাকে নিজের খরচ নিজেকে চালাতে বলতেছে। হঠাৎ কি হলো সবার, তাই তো জানি না। ভাইয়া চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এইদিকে যেতে যেতে 1 বছর চলে যায়। আকাশেরও কলেজ লাইফ শেষ হয়ে যায়। এই কয়েকদিনে কিছু কাজ করে, অথচ নিজের খরচ নিজেই চালাতে হচ্ছে আকাশকে। পরিবারের হঠাৎ করে এরকম পাল্টে যাওয়াটাকে আকাশ মেনে নিতে পারেনি এইভাবে। কিছুক্ষণ পর, আকাশ, আকাশ, জি আব্বু। এই মাস থেকে সংসারে তোমাকে রুপি দিতে হবে। কি বলছো আব্বু? আমি এই কয়েক বছর ধরে নিজের পড়াশোনা নিজে বহন করতেছি, এখন ভার্সিটিতে উঠেছি, এখন তো আরো খরচ বেড়েছে, সেখানে কি না তুমি এই কথা বলতেছো? বলতেছি, কারণ আমি এইভাবে তোমাদের আর বসিয়ে বসে খাওয়াতে পারবো না। কিন্তু আব্বু, তুই সব কিছু আমাকে কেন বলো? বড় ভাইয়াকে তো কখনো কিছু বলো না। ওকে বলি আর নাই বলি, তা কি তোর থেকে জিজ্ঞেস করে নিতে হবে? তাছাড়া যা বলছি তাই করবি, নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যেদিকে দু চোখ যায় চলে যেতে পারিস। এইদিকে আকাশ কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। কেননা দিনের পর দিন ওরা আকাশকে এরকমভাবে অবহেলা করতেছে যা বলার বাহিরে। কিছুক্ষণ পর আবির কল দেয়। হ্যাঁ আবির, বল, কিছু জানতে পেরেছিস কি? জানতে পেরেছি, কিন্তু ব্যাপারটা তুই কিভাবে নিবি তা বুঝতে পারছি না। কি হয়েছে বল। আমি আব্বুকে বলে জানতে পারলাম তুই নাকি ওনাদের কোনো সন্তানই না। আবিরের কথা শুনে আকাশের হাত থেকে মোবাইল পড়ে যায়। তার সাথে কান্নায় ভেঙে পড়ে। কেননা যাদের এতদিন ধরে ওর নিজের বাবা মা বলে এসেছে, আজকে তারা ওদের বাবা মা না, তা জেনে কি হবে তা তো ভাবতেই পাচ্ছেন। সবটা সামলে নিয়ে আকাশ নিজের কাজ করতে ব্যস্ত। পরের দিন আকাশ আবিরের সাথে দেখা করে, কেননা আবিরের বাবা একজন উকিল, তাই ওনার সাথে কথা বলার জন্য বের হয়। আবির, তোর বাবাকে সবটা জানিয়েছিস তো? সবটা জানানো শেষ, এখন যে কাজটা করার বাকি আছে ওইটা আব্বু বলবে।
চল তাহলে তোর আব্বুর কাছে। এই তো, যেতে হবে না, আব্বু নিজেই চলে এসেছে। আবিরের আব্বু আসাতেই আকাশ সালাম দেয়। উনি সালাম নিয়ে বলে, কি ব্যাপার আকাশ, তুমি এখানে? জি আঙ্কেল, আমি আপনার থেকে আমার কিছু জানার ছিল। কি কথা বলো তো? আঙ্কেল, আপনি তো জানেন আমি যে বাসাতে আছি আর যাদের আমার বাবা মা মনে করি ওনারা আমার আসল বাবা মা না, কিন্তু ওনারা ছোটকাল থেকে আমার সাথে ভালো ব্যবহার করে এসেছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওনারা এরকম খারাপ ব্যবহার কেন করে যাচ্ছে আমার সাথে? এর কিছু কারণ আছে। কি সে কারণ আঙ্কেল? তার আগে বলো, তুমি হঠাৎ করে এই সব কিছু জানতে চাচ্ছ কেন? আর তাছাড়া কিছু তো হয়েছে? জি আঙ্কেল, ওই বাড়ির সবাই আমার সাথে যা তা ব্যবহার করতেছে, কিন্তু ঈশা বাদে। যেমন? একটু ডিটেলসে বলো। আকাশ এরপর সবটা বলতে থাকে, কি থেকে কি হয়েছে না হয়েছে সবটা বলতে থাকে। সবটা শোনার পর যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ওনারা এখন আমাকে এই জন্য অবহেলা করতেছে। এতে করে তুমি ওদের কাছ থেকে চলে যাও, এতে করে ওদের সম্পত্তি ভাগ যেন তুমি না পাও। কিন্তু আমার তো এইসব কিছুই চাই না। দেখো, এই দুনিয়া বড়ই অদ্ভুত। কেননা ওনারা ছোট করলে তোমাকে এনেছে, তারপর তোমাকে নিজের ছেলে বলে গ্রহণ করে, এবং কাগজে কলমে উল্লেখ আছে। এখানে আরো অনেক কিছু বলা আছে। কি কি আছে বলুন আমাকে। আমি তোমাকে ফালাই দিচ্ছি, তুমি নিজেই ঘরে নাও। এরপর ফাইল পড়তে থাকে। ফাইল পড়ে আকাশ যা বোঝার বুঝে গিয়েছে। সবটা বোঝার পর আঙ্কেল, তাহলে আমি চলি। আচ্ছা যাও, তবে সাবধানে থাকবে। ওনারা যখন তোমাকে রোজগার করতে চাচ্ছে তখন তুমি তাই করো, নয়তো ওই বাড়ি ছেড়ে চলে যাও। এতগুলো বছর ধরে ওই বাড়িতেও আছি, তাছাড়া ওনারা যখন এটাই চায় আমি তাই করব। আচ্ছা দেখো, আমি কোনো সাহায্য লাগলে আমাকে জানাবে। ঠিক আছে আঙ্কেল। আবির, আমি তাহলে চলি, কাল ভার্সিটিতে আসলে দেখা হবে। ঠিক আছে। এরপর ওখান থেকে বের হয়ে আসে। এখন হয়তো আপনারা বলবেন ফাইলে কি আছে, সব কিছু তো আপনাদের বলা হয়নি, কিন্তু সবটা আপনারা না জানাই ভালো হবে। কেননা যদি এখন থেকে সব কিছু জেনে যান তাহলে তো গল্পটা পড়ার মজা হারিয়ে ফেলবেন। তাই আপনারা এখন না জানলেও চলবে। পরের দিন সকালে আকাশ যখন ভার্সিটিতে যাবে তখনই আকাশ, খেতে আয়। আসতেছি। খাওয়ার টেবিলে সবাই উপস্থিত ছিল। তখন আকাশের বড় ভাই বলে, আবু, আকাশে মাসে কত করে দিতে হবে ওটা ওকে জানিয়ে দাও। ভাইয়া, আব্বু আকাশ ভাইয়া কেন টাকা দিবে বুঝতে পারছি না। বাসায় তো আমি আর বড় ভাইয়াও থাকি। কই, তুমি তো কখনো ভাইয়ার থেকে টাকা চাওনি, আর নাই আমার থেকে কখনো চেয়েছো, তাহলে কেন এরকম করতেছো? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। কি বুঝি না বলো তো? আমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। ঈশা, তুই চুপ কর। আকাশ, তুমি প্রতি মাসে 2000 রুপি করে সংসার খরচ দিবে। ঠিক আছে, তাই হবে। কি ঠিক আছে? তুই এতগুলো রুপি পাবি কি করে? তাছাড়া তুই একা কেন রুপি দিবি তাই তো বুঝতেছি না। বলবো তোকে একদিন সব কথা, এখন তুই চল, দেরি হয়ে যাচ্ছে। চল। ঈশা এবার ইন্টারে ভর্তি হয়েছে আর আকাশ অনার্স 3য় বর্ষে। এই কয়েকদিনে মোটামুটি টিউশনি করে নিজের খরচ চালিয়ে নিচ্ছে। এইদিকে দিন যেতে থাকে, আকাশ বড় হতে থাকে। কিছুদিন পর ঈশা, চল একটা জায়গায় যাব। কোথায় যাব? তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। সত্যি মা? তাহলে আমি আকাশ ভাইয়াকে বলি। ওকে জানানোর দরকার নেই। আমি একটা কথা বুঝি না, তোমরা ওর সাথে এমন আচরণ করো, মনে হচ্ছে আকাশ ভাইয়া তোমার সন্তানই না। ঈশা, আমি যা বলছি তাই হবে। ঠিক আছে। এইদিকে ওনারা সবাই মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ করে আসে। 3 দিন পর বিয়ে, তাই পুরো বাড়ি আস্তে আস্তে সাজাতে থাকে। কালকে বিয়ে, তাই আকাশ মোটামুটি সব কাজ করতে থাকে। আকাশকে সাহায্য করার জন্য আবিরও আসে। এইদিকে আকাশের বড় ভাই আর পরিবারের সবাই যায় বিয়ে বাড়িতে। ওনারা বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাড়িতে চলে আসে। রাতের বেলায় আকাশ, আবির আর কয়েকটা মেয়ে গল্প করছিল। তখন একটা মেয়ে, আপনাকে চেনা চেনা লাগতেছে। জি, আমি আকাশ, রাশেদ আমার বড় ভাই। আমি রোজা। চিনি আপনাকে, আপনি ভাবির ছোট বোন।
তাহলে চলুন না একটু ওই দিকটায় গিয়ে কথা বলি। কিন্তু এরা কি করবে? এরা কারা? আমার বন্ধু আবির। ও তো একা একা বোর হয়ে যাবে। কিছু হবে না, আসুন আমার সাথে। আকাশের হাত ধরে নিয়ে আসে একটা সাইডে, নিয়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। কি করছেন কি? কই কি করলাম? এইভাবে জড়িয়ে কেন ধরে আছেন? আপনাকে ভালো লাগে সেই জন্য। দেখুন, আপনি কিন্তু ভুল করতেছেন। দেখো, কোনো ভুল নয়। তুমি চাইলে এখন আমাকে কিছুটা একান্তভাবে নিতে পারো। আশেপাশে কেউ নেই। দেখুন, আমি ওইসব পারবো না। না পারলে আমি কি জন্য আছি? দেখুন, আমি কিন্তু এখান থেকে চলে যাব। যদি এখান থেকে চলে যান তাহলে আমি চিৎকার করে বলবো আপনি আমাকে এখানে এনে আমার সাথে অসভ্যতামি করছেন। আপনি তো সাংঘাতিক মেয়ে দেখতেছি। এর চেয়ে সাংঘাতিক তো আমাকে কাছে পেলেই বুঝতে পারবে। তাই তাড়াতাড়ি জড়িয়ে ধরো আর কিস করো। এইদিকে না চাইতেও রোজাকে জড়িয়ে ধরে আর কিস করে। রোজা কোনো রিয়াক্টও করছে না, উল্টো আরও সায় দিচ্ছে আকাশের সাথে। এতে ওরা দুজনে অনেকটা কাছাকাছি চলে আসে। ঠিক তখনই রোজার বোন চলে আসে। রোজা, তুই এখানে? ছি 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 ছি, তুই এই রকম ভাবে? ভাবি, তোমার দেবরকে আমার পছন্দ হয়েছে। তাই বলে তুই এই রকম ভাবে ওকে? আপু, তুই কিন্তু কিচ্ছু বলবি না। ঠিক আছে। আর দেবরজি, তুমি এত দুষ্টু হলে কি করে? ভাবি, আমি কিছু করিনি। আমার ইচ্ছে তোমার বোন। আপু, তোমাকে কিছু জানতে হবে না, তুমি চলো তো। এদিকে আকাশ কি করবে কিছুই বুঝতে পারছে না, কেননা কি হচ্ছে ওর সাথে। কিন্তু আকাশ এতটুকু বুঝতে পেরেছে ওর ভাবি অনেক ভালো হবে। ওখান থেকে আসার পর আবির বলে, কি রে, তোর ঠোঁট লাল কেন? ওই কিছু মনে হয় খেয়েছিলাম, তার জন্য এরকম মনে হচ্ছে। বন্ধু, আমি সবটা বুঝতে পারি, কিন্তু কি বুঝতে পেরেছিস তুই? এই যে লুকিয়ে লুকিয়ে। ওই মেয়েটার চরিত্র ভালো না। কিভাবে বুঝলি? কারণটা হচ্ছে ওই মেয়েকে দেখে মনে হচ্ছিল এর আগেও অনেক ছেলের সাথে এরকম করেছে। কি বলছিস সেইগুলা? ঠিকই বলেছি। এখন তাহলে কি করবি? কেউ দেখেনি তো? ওর বোন দেখেছে। কোন বোন? আরে আমার ভাবি। কিন্তু উনি কিছু বলেনি। উনি বলবে কি? উল্টো উনি তো আরো উস্কে দিতে চেয়েছিল। এমনটা তো নয়, বোন দুজনই একই রকম। জানি না, তবে যাই হোক আমার কি। সেটাই তো, ওনারা তো তোকে নিজের পরিবারের মনেই করে না। যদি করতো তাহলে তোর ওই চিন্তা হতো ওনাদের জন্য। আচ্ছা যাই হোক, এখন আমি রুমে যাই। তুই কি বাড়িতে চলে যাবি? আমি বাড়ি যাব। এদিকে আবির বাড়িতে যায়, অন্যদিকে আকাশ রুমে এসে শুয়ে থাকার কিছুক্ষণ পর আকাশ আর বুকের উপরে নরম কিছু অনুভব করে। যদিও কোনো বালিশ নিয়ে আকাশ ঘুমায়, যদিও কোল বালিশ নিয়ে আকাশ ঘুমায়, তাই কোল বালিশ মনে করে অনেকটা ওই রকমভাবেই জড়িয়ে ধরে। কিন্তু কিছুক্ষণ পর অনেক ভারী অনুভব হয়, তাই চোখ মেলে তাকিয়ে মোবাইলের আলো দেয়। আলো দেওয়ার পর রোজাকে দেখে চমকে ওঠে। এ কি, আপনি এখানে কেন? তাহলে আমার কোথায় থাকার কথা? তাই বলে আমার রুমে কেন? আমার ইচ্ছে হচ্ছে সেই জন্য এসেছি। এইদিকে ওরা কথা বলে, অন্যদিকে আকাশের মা আসে ওখানে ওদের দেখে বলে, ছি 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 ছি, আকাশ, তুই ওই মেয়েটার সাথে এক বিছানায়? মা বিশ্বাস করো, উনি আমার বিছানায় এসেছে। রোজা, আকাশ কি সত্যি বলেছে? হ্যাঁ, আসলে আমি থাকার জন্য জায়গা পাচ্ছিলাম না, তাই এখানে এসে শুয়ে পড়ি। আচ্ছা আকাশ, তুই বাহিরে গিয়ে ঘুমা, রোজা এখানে একা ঘুমাবে। আমি কেন আমার রুম থেকে বের হব? ওই চুপ কর, তোর রুম কি করে হলো? তোকে এখানে ফ্রিতে থাকতে দিয়েছে, তাই এখান থেকে সর। আকাশ ওর মায়ের কথা কষ্ট পেয়ে চলে গেল। কিছুক্ষণ পর রোজা তো বুঝতেছেন না কি হলো, কেননা রোজা নতুন, সেই জন্য কিছু জানে না। এদিকে আকাশ গিয়ে ছাদে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সবাই নিজেদের মতো করে খেতে থাকে। এদিকে সকালবেলা আকাশ যখন নিচে নামে, ওই নবাবের বাচ্চা, এতক্ষণ লাগে কি ঘুম থেকে উঠতে? মা আসলে আমি। চুপ কর, যা ওখানে গিয়ে খেতে বস। ঠিক আছে। এইদিকে খাবারের পর্ব শেষ করে আকাশ চলে আসে ওর রুমে। এদিকে রোজা ও কিছুক্ষণ পরে আকাশের রুমে চলে আসে। ওখানে আসার পর দরজাটা আটকে দেয়।
কি ব্যাপার, দরজা কেন আটকালেন? রাতে তো কিছুই হয়নি, তাই এখন ওইগুলো করতে এসেছি। ওইগুলো মানে? যেগুলো একটা মেয়ে তার হাজবেন্ড থেকে চায়। কিন্তু আমরা তো বিবাহিত নই। বিবাহিত না হয়েছি তো কি হয়েছে? একটা মেয়ে যখন রাজি, তখন তুমি আর না করার কে? আমি রাজি না। দেখো, ভালোই ভালোই বলছি, নয়তো আমি এখন চিৎকার দিয়ে বলবো তুই আমার সর্বনাশ করতে চেয়েছিস। এমনটা করবেন না প্লিজ। তাহলে এখন আমাকে আদর কর, তাহলে আমি কাউকে কোনো কিছু বলবো না। এইদিকে আকাশের হাতে আর কোনো উপায় ছিল না, কেননা আকাশের কথা কেউ বিশ্বাস করবে না। এমনিতেও ওকে কেউ শান্তিতে থাকতে দেয় না, তার উপর এত বড় অপবাদ দিলে তো আকাশের পুরোই অবস্থা খারাপ হয়ে যাবে। তাই রাজি না থাকা সত্ত্বেও ওইসব করতে হলো। তবে ওইসব বলতে আপনারা বেশি গভীরে যায়েন না, কেননা এইসব কিছুই হয়নি। কিছুক্ষণ পর রোজা আকাশের রুম থেকে বের হয়ে যাওয়ায় রোজার বোন তা দেখে ফেলে। উনিও কিছু বলেনি, কেননা রোজা এই বাড়িতে আসলে তো ওদের দুই বোনেরই লাভ। এইভাবে 7 দিন পাওয়ার পর আকাশের বোনের কাছে সব কিছু অস্বাভাবিক লাগতে লাগলো। তাই উনি আকাশের ভাইকে নিয়ে রুমে আসে। ওগো, শুনছো? বলো। তোমাকে একটা কথা বলবো, যদি রাগ না করো। কি কথা? তাড়াতাড়ি বলো, আমাকে বের হতে হবে। আমি বলতে চেয়েছি আকাশের সাথে আমার ছোট বোনের বিয়ে দিতে। তুমি কি বলো? তোমার কি মাথা ঠিক আছে? আকাশ আমার আপন ভাই না, তাই তুমি ভুলেও এসব কিছু মুখে বের করবে না। তাছাড়া আকাশকে তো আমি ছাড়বো না। তোমার বোনকে প্রেমে ফেলে এ বাড়িতে থাকার ব্যবস্থা করে নিচ্ছে। না দুলা ভাই, আমি আকাশকে পছন্দ করি। দেখো শালিকা, আকাশ এই বাড়ির কেউ না, তাই তুমি ওকে বিয়ে করে কখনো সুখী হবে না, কারণ ওর বাবা মা কেউই নেই। আমরা ওকে এই বাড়ি থেকে বের করে দিলে ওর থাকার জায়গা নেই। তাহলে ভেবে দেখো কি করবে। কি বলছেন? তাহলে ওর মতো একটা ছোট লোকের সাথে আমি ওইসব করেছি? সব করলে মানে কি কি করছো? রোজা এরপর অদ্দুলা ভাইকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে, রোজা কি করলে তুমি? এখন কি করব? আচ্ছা, চিন্তা করবেন না, আমি আর ওর কাছে যাব না। তাছাড়া আমি তো আজকে চলে যাব, আর এইগুলো আমার জন্য কমন ব্যাপার। তোমার বোন দেখতেছি ওই একটু ওই রকমই। আপু, আমি তাহলে গেলাম। এইদিকে রোজা চলে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এবার আকাশের ভাবি ও আকাশের সাথে খারাপ ভাষায় ব্যবহার করতে থাকে। এবার আর কোনো কিছু সহ্য করতে পারছে না। এইদিকে ওকে তো বাড়ি থেকে তাড়ানোর কোনো প্ল্যানও পাচ্ছি না। আচ্ছা, চুরি করার দায়ে ওকে বের করে দিলে কেমন হবে? তা না করে আরও কিছু প্ল্যান আছে। কি সেটা? মাথা আনো, কানে কানে বলতেছি। এরপর কানে কানে সবটা বলে। সবটা শোনার পর আকাশের ভাবি রাজি হয়ে যায়। পরের দিন ওদের বাসার সবাই বাড়ির বাহিরে যায়, শুধু আকাশের ভাবি আর আকাশের মা ছিল। কিছুক্ষণ পর, আকাশ, আমার রুমে আসো তো। কেন ভাবি? রুমের বাল্ব একটু সমস্যা আছে, তাই ওটা একটু ঠিক করে দিতে হবে। আচ্ছা যাও, আমি আসতেছি। কিন্তু মা কোথায়? উনি গোসল করতে গিয়েছে। আচ্ছা, আমি আসতেছি। কিছুক্ষণ পর আকাশ আর ভাবির রুমে যায়। ভেতরে যাওয়া মাত্রই আকাশের ভাবি দরজা বন্ধ করে দেয়। এতে করে আকাশ কিছুটা বিচলিত হয়ে যায়। কি ব্যাপার ভাবি, দরজা বন্ধ করলেন কেন? কি জন্য বন্ধ করেছি তা তো বুঝতেই পারবে। এইদিকে আকাশের ভাবি ওয়াশরুমের পাশে ছিল, উনি ওখানে দাঁড়িয়েছিল। এতে করে আকাশের মা কখন বের হবে আর কখন সুযোগ কাজে লাগাবে। যখন বুঝতে পেরেছে উনি বের হবে, তখন ভাবি নিজের বুক থেকে কাপড় সরিয়ে নেয়। তার সাথে ব্লাউজের হাতা ও বোতামগুলো ছিঁড়ে আকাশকে গিয়ে জড়িয়ে ধরে আর চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ভাবি ছাড়ো আমাকে। কি করছেন? এইভাবে চিৎকার কেন করছেন? ছাড়ুন আমাকে। এইদিকে চিৎকার শুনে আকাশের মা ওয়াশরুম থেকে বের হয়েই আকাশকে ওইভাবে দেখে ফেলে। আকাশ ওর মাকে দেখে সাথে সাথে ওখান থেকে উঠতে যাবে, কিন্তু এবার আর উনি আকাশকে ধরে রাখেনি। ছি আকাশ, ছি, তুই এতটা নিচে নামতে পারিস আমি কল্পনাও করতে পারি নাই। মা, বিশ্বাস করো আমি এই সব কিছু করিনি। ভাবি জোর করে আমার সাথে এইগুলো করেছে। দেখছেন মা, আপনার ছেলে কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতেছে।
তুই আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি তোকে এই বাড়িতে আর দেখতেই চাই না। এইদিকে আকাশের ভাবি তো বানিয়ে বানিয়ে বলতে থাকে, কিন্তু কিছুই করার ছিল না, কেননা উনি চায়ও না আকাশ এই বাড়িতে থাকুক, তাই সব কিছু নিয়ে বের হয়ে যায়। এইদিকে ভাবির প্ল্যান সফল হয়েছে, তাই উনিও একটা হাসি দেয়। আকাশ যাওয়ার পর সবাই এক এক করে আসে। মা, মা, আকাশ ভাইয়া কোথায়? কেন, কি হয়েছে? ভাইয়ার জন্য আমি শার্ট আর প্যান্ট এনেছি। ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কি বলছো কি মা তুমি? কেন বের করে দিলে? ও আজকে তোর ভাবিকে একা পেয়ে আমার বলতেও লজ্জা করে। আমার মোটেও বিশ্বাস হয় না ভাইয়া এই কাজ করেছে। তাহলে কি আমি নিজের চোখে ভুল দেখেছি? তুমি ভুল দেখোনি, তোমাকে ভুল দেখানো হয়েছে। মানে? আমি ঠিক বলেছি, কারণ তোমরা কেউ চাও না আকাশ ভাইয়া এখানে থাকুক। বড়দের মুখের উপর কিভাবে কথা বলতে হয় তা মনে হয় তুই ভুলে গিয়েছিস। না মা, আমি বলিনি, কিন্তু তোমরা ভুলে যাও। আকাশ ভাইয়া যদিও আমার নিজের ভাই না, আমি তা সবই জানি। কি? তুই কি করে জানিস? কারণ ভাইয়াই আমাকে বলেছে এই কথাটা। তাছাড়া এটাও বলেছে তোমরা নিজেরা চক্রান্ত করে ভাইয়াকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছ, আর আজকে ভাবির জন্য তা সফল হয়েছে। কি বলতে চাস তুই ঈশা? তোর ভাবি কি করেছে? কি করেনি তাই বলো। মিথ্যে অপবাদ ভাইয়াকে দিয়ে এই বাড়ি থেকে বের করাটাই ছিল তোমাদের উদ্দেশ্য। তুই কি করে জানিস? আমি জানি, কারণ ভাইয়া আমাকে না থাক। তোমরা যখন কেউই চাও না, তখন আর আমি শুধু শুধু বলে লাভ কি? আর তাছাড়া ভাইয়া তো আর এই বাড়িতে আসবে না, তাই সত্যি তো তোমরা নাই জানলে। আকাশ ভাইয়া তোমাদের নিজের বাবা মায়ের মতো জানে, কিন্তু তোমরা কখনো তাকে সন্তানের মায়া মমতা দাওনি। দেখ ঈশা, তুই বেশি বাড়াবাড়ি করবি না। ঠিক আছে, করলাম না। এদের দিকটা রেখে চলুন আকাশ কি করে তা দেখে আসি। বাড়ি থেকে বের হয়ে আবিরের সাথে যোগাযোগ করে। ভাবির সবটা তো বললাম, এখন কি করবি? দেখ, আমি তো এবার আর্মিতে অ্যাপ্লাই করছি। তাছাড়া তুইও কর, আমার থেকে সব দিক দিকেই তুই বেটার আছিস, তাই আমার মনে হয় তুই টিকে যেতে পারবি। কিন্তু ততদিন আমি থাকবো কোথায়? আমার সাথে থাকবি। এইদিকে দিন যেতে থাকে। আকাশ ও আবির ওরা দুজনেই আর্মিতে সিলেক্ট হয়ে ট্রেনিং করতে থাকে। ট্রেনিংয়ের 8 মাস আকাশ কারোর সাথে যোগাযোগ করেনি, তবে এই 8 মাস এখানে ট্রেনিংয়ে গেলেও সব মিলিয়ে প্রায় 1 বছর শেষ। ওরা নিজেদের ট্রেনিং শেষ করার পর আকাশ ও আবির, তোমরা দুজনেই খুব ভালো ট্রেনিং করতে পেরেছো, তাই তোমরা চাইলে সৈনিক পদ ছেড়ে অফিসার পদে যোগ দিতে পারো, কিন্তু তার জন্য কি স্যার? তোমাদের আরও 4 মাস ট্রেনিং করতে হবে, তাহলে তোমাদের স্যাটেলাইট, ম্যাপ, সব ধরনের বন্দুক আর মেধা দিয়ে গড়ে তোলা হবে। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদের নামটা এখানে লিখে দেব। অবশ্যই লিখতে পারেন। তাহলে তোমরা একটা কাজ করো, 7 দিন ছুটি দিলাম, তোমরা নিজেদের বাড়ি থেকে ঘুরে আসো। এরপর তোমাদের 4 মাসের স্পেশাল ট্রেনিং শুরু হবে। এরপর আকাশ ও আবির চলে আসে ওখান থেকে। আবির প্রথমে ওর বাড়িতে চলে যায়, আর ওখান থেকে আকাশ ওর বাড়িতে চলে আসে। এরপর কি হয়েছে না হয়েছে তা তো আপনারা প্রথম পর্বেই জেনেছেন। তাহলে অতীত শেষ করে বর্তমানে চলে আসি। বর্তমান। দেখো ভাবি, তোমরা আমার সাথে আগে কি ব্যবহার করেছো তা আমি মনে করতে চাই না। এখানে আমি 5 দিন থাকবো, তাই আমাকে কোনো রকম ডিস্টার্ব যদি করেছো তাহলে তোমাদের খবর আছে, বলে দিলাম। এইদিকে আকাশ ওখানে প্রথম দিন থাকে। পরের দিন বের হয়ে ঈশার সাথে দেখা করতে যায়। ঈশা তো আকাশকে দেখে অনেক খুশি হয়েছে। ভাইয়া, তুই বেঁচে আছিস? হ্যাঁ বোন, আমি বেঁচে আছি। কিন্তু এত বছর পর আমার কথা তোর মনে পড়লো? এরপর সবটা বলতে থাকে। ঈশা তো সবটা শুনে অনেক খুশি হয়। এদিকে ঈশার বাড়ি প্রথম দিন থেকে আবার রওনা দেয়। ওখানে একটা শপিং মলে আসে, তখন আকাশ ইরাকে দেখতে পায়, কিন্তু ইরা চিনতে পারে না, কেননা ওই দিন মুখ দেখেনি সেই জন্য। একবার ভেবে আকাশ গিয়ে বলবে, কিন্তু এতে কেমন একটা দেখায়, তাই আর বলেনি। কিছুক্ষণ পরে ওখানে কিছু লোক আসে, পুরো শপিং মলটা ঘিরে রেখেছে, কাউকে বের হতে দিচ্ছে না। কি ব্যাপার, কি চান আপনারা? ওই চুপ থাক, আর কোনো কথা বলবি না, না হয়তো মেরে ফেলবে এখানেই।
এদিকে ইরা আর ওর বান্ধবীরা ভয় পেয়ে আছে। এদিকে আকাশও চুপচাপ বসে আছে। যদিও টেররিস্ট এর সংখ্যা তেমন বেশি না, খুবই কম। এদিকে আবির কল দিয়েই যাচ্ছে। ওখান থেকে কোনো রকমে একটা জায়গায় চলে যায়। কিছুক্ষণ পর কল রিসিভ করে। বলো। কোথায় তুই? এই তো আমি একটা শপিং মলে। এখানে কিছু সমস্যা হচ্ছে। কি সমস্যা? এরপর সবটা জানাই। এদিকে আবির সে খবর পুলিশ এবং আর্মি অফিসারদের জানিয়ে দেয়। 1 ঘন্টার মধ্যে পুরো শপিং মল আর্মি ও পুলিশ ঘেরাও করে ফেলে। কিছুক্ষণ পরেই ভিতরে যেসব টেররিস্ট আছো তারা কেউ ভুলেও পালানোর চেষ্টা করো না। যদি করো তাহলে কেউ বেঁচে ফিরতে পারবে না। এইদিকে টেররিস্ট ওরা তো ভয় পেয়ে যায়, কেননা ওরা এসেছিল মল থেকে রুপি চুরি করার জন্য। কেননা এখানে 20টা স্বর্ণের দোকান আছে। ওইগুলো হাতিয়ে নিতে পারলে ওদের লাইফ সেটেল হয়ে যাবে। ওরা তো সবটা শুনে মাথা গরম করে ফেলে। কার এত বড় সাহস হয়েছে পুলিশকে কল করার? আমরা কিভাবে বলবো? আমাদের সব মোবাইল তো আপনাদের কাছে। তাহলে এইসব লিক কি করে হলো? আমরা কি জানি? বুঝতে পেরেছি, কয়েকটা লাশ না ফেলে তোদের শিক্ষা হবে না। আপনারা তো রুপি আর স্বর্ণ নেওয়ার জন্য এসেছেন, তাহলে শুধু শুধু মানুষদের কেন মারবেন? ওই তুই দেখি সে প্রথম থেকেই বেশি কথা বলছিস, তোকে আগে শেষ করতে হবে। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? আমাকে মারার জন্য 6 জন লোক আমার সাথে যাবে। ওই আমরা এসেছি মোটে 10 জন, তোর সাথে 6 জন যদি যায় তাহলে বাকি 4 জন মিলে এখানে কি করবে? দেখুন, আমার শর্ত আপনাদের মানতে হবে। এদিকে ইরা সহ বাইকে সবাই আশ্চর্য হয়ে যায়, কেননা যেখানে সবাই নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত, এখানে কিনা সেই ছেলেটা কি সব উল্টাপাল্টা বকেই চলেছে। কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? কেন? না মানে যেখানে ওদের থেকে বাঁচতে চাইবেন সেখানে তো তা না করে আপনি কি না। তা আমার উপরে ছেড়ে দিন। আচ্ছা, ওই দিন পুলিশ আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি তো? কোন দিন? না, কিছু না। কিরে, তোরা দেখি একজন আরেকজনের খুব ভালো করে চিনিস। আচ্ছা, চিন্তা করার কারণ নাই। এই মেয়েটা আমাদের বন্ধুদের সামনে রাখবো। যদি কোনো সমস্যা হয় তাহলে একে আগে মেরে ফেলবো। না, এমনটা করবেন না, সেরকম কিছুই হবে না। ওই তোরা ওকে ছাদে নিয়ে যা আর ওকে গুলি করে বুলেট শেষ কর, লাশ নিচে ফেলে দিবে। কিছু লোক আকাশকে নিয়ে যায়। ওরা নিয়ে একটা জায়গায় দাঁড় করায় ওকে। এরপর একে একে যেই মারতে আসবে, ওরা মারার আগে দূর থেকে কেউ নিশানা করে ওদের 6 জনকে মেরে ফেলে। ওরা মারা যাওয়ার পর ওদের থেকে কিছু বোমা আর বন্দুক নিজের কাছে লুকিয়ে রাখে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না আসলে কি হচ্ছে এখানে। তাহলে চলুন সবটা বলি আপনাদের। আকাশ ইচ্ছে করে ওদের সাথে নিয়ে এসেছে, কেননা ভেতরে কি বলতেছে আর না বলতেছে সবটা আবির শুনতে পায়। সেজন্য আবির দূর থেকে বন্দুক নিয়ে বসেছিল। আবির একজন সাব ইন্সপেক্টর, তাই দূর থেকে নিশানা করে। ওর জন্য সমস্যা হয় না ওদের মারার পর। আবির, ওরা মারা গিয়েছে। আমি নিচে যাচ্ছি। ভিতরে আর মাত্র 4 জন লোক আছে, তাই আমি বাকিটা সামলে নিব। ঠিক আছে, কিন্তু আমি এখানে থাকবো। যদি তুই কোনো খারাপ পরিস্থিতি দেখিস তাহলে আমাকে জানাবি। আমি এখান থেকে ওদের শ্যুট করে দিব। তার জন্য কি কি করতে হবে তা তোকে বলে দিতে হবে না নিশ্চয়ই? ওকে, আমি এবার নিচে যাচ্ছি। সাবধানে যাবি। ওখান থেকে নিচে নেমেই ওদের উপরে গুলি করতে থাকে। এইভাবে গুলি করাতেই ওদের 2 জন ওখানে মারা যায়, কেননা সর্বপ্রথম ওই লোকটাকেই মারে যে লোকটা ইরার মাথায় বন্দুক ধরেছিল। এভাবে আরও কিছুক্ষণ পর ওদের শেষ করে দেয়। এভাবে ওদের সবাইকে মারার পর। ধন্যবাদ আপনাকে, কিন্তু তখন আপনার ওই কথাটার মানে আমি ঠিক বুঝতে পারিনি। কোন কথা? ওই যে পুলিশ আপনার কথা জিজ্ঞেস করেছে কিনা। বাসায় গিয়ে বসে ভাবতে থাকেন, উত্তর পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। প্রথমবার ধন্যবাদ পাওয়ার সময় পাইনি। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, এখন তাহলে চলি আমি। এই বলে চলে আসে। এদিকে কিছুক্ষণ পরেই পুলিশ ও আর্মির লোক এসে সবাইকে নিরাপদে বাইরে নিয়ে যেতে থাকে। এদিকে আকাশ বাড়িতে আসে। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? যেখানে যাই তা কি আপনাকে বলতে হবে?
তা কেন বলবি? আমার রুমে আয়। গত 1 বছর আগেও এইরকমভাবে রুমে ডেকে নিয়ে বাড়ি ছাড়া করেছেন। এখন আবার নতুন করে কোন নাটক শুরু করবেন? কোনো কিছু না, আগে আয়। এরপর আকাশ যাওয়ার পর আগের মতো আকাশের ভাবি এবারও নিজের শাড়ি খুলে ফেলে আর ব্লাউজ কিছুটা ছিঁড়ে ফেলে। যদিও আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতেছিল, কিন্তু এখনও বুঝতে পারছে না আসলে কি চাচ্ছে। বাহ, আবারও সেম আগের মতো কাহিনী। ওই দিন তো তোকে বাড়ি থেকে বের করেছি, আজকে তোকে আমি জেলে দিব। কি জন্য শুনি? এই যে আমার ইজ্জত নিতে চেয়েছিলি তুই, সেই জন্য। ও তাই? আজকে তো ওয়াশরুমের দরজা খোলা আছে, ভিতরে কেউ তো নেই। তাহলে নতুন করে কিভাবে কি প্ল্যান করলেন? তা তোর না জানলেও চলবে। তার রুমে ক্যামেরা নেই তো? ক্যামেরা কি দরকার, বাইরে পুলিশ আছে আগে থেকেই। এখন শুধু আমি চিৎকার দেবো আর ওরা চলে আসবে। যাক, সব দেখে আগের থেকে সেট করা। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, যতটুকু ছিঁড়েছেন পুরোটা ছিঁড়লেই তো পারতেন। কেন কেন? বারে এইটুকু ছিঁড়ে তো কিছুই দেখা যাচ্ছে না, তাই পুরোটা ছিঁড়লে তো ভালো কিছু দেখা যেত। এই বলে একটা টান দিলে ব্লাউজ ছিঁড়ে আকাশের হাতে চলে আসে। এতে করে উনি নিজের বুকটা হাত দিয়ে ঢেকে রেখেছে। একদম কাছে আসবে না বলে দিলাম। ও তাই? 1 বছর আগে যে অপবাদ দিয়েছিলে তা আজকে আমি শোধ করে নিব। এই বলে আকাশ ওর ভাবিকে জড়িয়ে ধরে। এতে করে ওর ভাবি চিৎকার করে ওঠে। পুলিশ দরজা ভেঙে ভেতরে আসতেই 2 মিনিটের মতো লাগে, কিন্তু এই 2 মিনিটে অনেক কিছু হয়ে গিয়েছে যা আপনারা না জানলেও চলবে। আকাশের ভাবি চাদর গায়ে দিয়ে বিছানার এক পাশে বসে আছে। পুলিশ এসে আকাশকে ঘিরে দাঁড়ায়, আর আকাশের ভাবির এই অবস্থা দেখে পুলিশের বুঝতে বাকি রইল না, কিন্তু এর আগে যে ওদের সব প্ল্যান সাজানো তা আকাশ তো জানেই। পুলিশ কিছু ছবি উঠিয়ে আকাশকে নিয়ে আসে। আসার সময় মোবাইল রেখে দেয়, কিন্তু আকাশ মোবাইল দেওয়ার আগেই সব কিছু আবিরের কাছে পাঠিয়ে দেয়। পুলিশ ওকে থানায় নিয়ে আসে। এদিকে ইরা ওর বাড়িতে গিয়ে ওর পাপাকে সবটা বলতে থাকে। আচ্ছা বাবা, ছেলেটা আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি এর মানে বুঝতে পারিনি। কোন কথার মানে? এই যে বললো ওই দিন পুলিশ কিছু জিজ্ঞেস করেছে কিনা ওই ছেলেটার কথা। এই কথাটার মানে বুঝিসনি তুই? না বাবা। আরে, ওই ছেলেটাই ওই দিন তোকে বাঁচিয়েছে। কি? তুমি কি করে শিওর হচ্ছ? নয়তো যে কথা তুই আমার ওই ছেলেটা জানে সে কথা এই ছেলেটা বলেছে, তখন ওরা দুজনেই একই ব্যক্তি। সত্যি বাবা, তোমার মাথায় কত বুদ্ধি। আমি এখানকার রাষ্ট্রপতি, যদি আমার মাথায় বুদ্ধি না থাকতো তাহলে এই চেয়ারে বসে থাকতে পারতাম না এতদিনেও। তা ঠিক বলেছো। তুই কি ওই ছেলেটার প্রেমে বা পছন্দ করতে শুরু করে দিয়েছিস? জানি না বাবা। তা ছেলেটার সম্পর্কে কোনো তথ্য কি জানিস? না বাবা, ওর তো কোনো ছবিও নেই আমার কাছে। তাহলে ওকে খুঁজে বের করব কিভাবে? আচ্ছা আব্বু, ওই শপিং মলের ক্যামেরায় তো ওই ছেলের ছবি থাকবে, তুমি ওই ছবিগুলো যে করেই হোক আনার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি এখনই অর্ডার দিয়ে দিচ্ছি। অফিসার, আমার বন্ধুকে কি জন্য অ্যারেস্ট করেছেন? ও, তুই তাহলে ওর বন্ধু? তোকেও মনে হচ্ছে ওর সাথে ভিতরে পাঠাতে হবে। আমি কি করছি? তোর বন্ধু ওর ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, তাই ওকে গ্রেপ্তার করেছি। বেশি কথা বললে তুইও ওর সাথে জড়িত আছিস তা বলে পাঠিয়ে দিব। আচ্ছা, আপনাদের তো খবর দেওয়া হয়নি, তাহলে কিভাবে আপনারা এখানে গেলেন? মানে ঠিক বুঝলাম না। আমার বন্ধু যে ওর ভাবির ইজ্জত নেবে তা আপনারা আগে থেকে কি করে জানতেন? তাছাড়া ওর ভাবির ইজ্জত নেওয়া 3 মিনিটের মাথায় আপনারা এত তাড়াতাড়ি ওদের বাসায় আসলেন। আমার তো মনে হচ্ছে ওকে ফাঁসানোর জন্য আপনারা দায়ী আছেন। কি? তোর এত বড় সাহস? তুই আমাদের উপর? এখন তোকেও ভিতরে ভরে রেখে দেব, তাহলে বুঝতে পারবি। উকিল সাহেব, আপনি এখানে আসুন। এরপর উকিল এসে আকাশকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। উকিল তো চলে যায়। আবিরও আকাশ যাওয়ার আগে বলে, তুই তো ওদের সাথে সামিল ছিলি তা আমি জানি, তবে একটা কথা তোকে বলা হয়নি। আমি আবারও এই থানায় ফিরে আসব, তবে যেদিন আমি আসব ওই দিনটা তোর চাকরির শেষ দিন হবে। এই দিন ওখান থেকে আকাশ বাসায় আসে। বাসায় আসার পর আকাশের ভাই
দুজনেই ওখানে উপস্থিত ছিল। আকাশ আর ভাবিকে তাচ্ছিল্য করে বলে, ভাবি সেরকমভাবে বানিয়েছো, ভাইয়া তো এমনিতেই খুশি তা পেয়ে। এখনো হয়তো আপনারা এর মানে বুঝতে পারেননি। আপনারা কেন আকাশের ভাইও বুঝতে পারেনি, তাই শুধু তাকিয়েই ছিল। আকাশ ওর ব্যাগগুলো গুছিয়ে নেয়, গুছিয়ে নিয়ে বের হওয়ার আগে বলে, আমি চলে যাচ্ছি, আর আসবো না এই বাড়িতে। তবে যাওয়ার আগে বলে যাই, আমি যাওয়ার পর ভাইয়াকে অন্তত বলিও যে ওই দিন কি হয়েছিল। তার সাথে এতটুকু বলবো, কখনো কারোর সাথে এইরকম খারাপভাবে আচরণ করো না, কেননা খারাপ আচরণ করতে গিয়ে একদিন ওই আচরণেরই শিকার হয়ে উঠবে। তাই ভালো থাকবেন। আকাশ চলে যায়। এদিকে আকাশের ভাই তো বুঝতে পারছে না, তাই উনি আকাশ যাওয়ার পর ওনার স্ত্রীকে বলে, কি হয়েছিল ওই দিন রুমের মধ্যে? প্ল্যানের বাইরেও কি করেছে? ওই দিন ও আমার সাথে। এরপর আকাশ কি করেছিল সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পর নিজের কানকেও বিশ্বাস করতে পারেনি। কি, ও তোমার সাথে? ওকে ফাঁসা থেকে আমি নিজে অনেকটা ফেঁসে গেলাম। আচ্ছা, যা হওয়ার হয়ে গিয়েছে, বাহিরের কেউ জানে না, এতেই হবে। তাছাড়া তুমি আমার কথায় করতে গিয়ে তুমিই তার শিকার হলে, এখানে তো তোমার কোনো দোষ নেই, তাই তোমাকে কিছু করতে হবে না। তাছাড়াও চলে গিয়েছে, তাই তুমি ওই দিনের কাহিনী মন থেকে মুছে ফেলো। ঠিক আছে, কিন্তু কেন করলে আমার সাথে এরকমটা? এর আগেও একবার ওকে এই অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করেছিলাম, আর আজকে আবার তা করতে চেয়েছিলে, সেজন্য ও ওটাই সত্যি করে বসেছে। আমি সব কিছু ভুলে যাব তাহলে? ভুলে যাও। এদিকে আকাশ আবিরের সাথে একটা দিন থাকে। এদিকে আকাশ ক্যাম্পে যাওয়ার আগে আবারও একবার বের হয়। ওই দিন আবারও ইরার সাথে দেখা হয়। আকাশ লিফট দিয়ে উঠে পড়ছিল, ওই লিফটে ইরাও ছিল। লিফটে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে ইরা ধাক্কা খেয়ে আকাশের বুকে গিয়ে বাড়ি খায়। এতে করে ইরার ঠোঁট আর আকাশের ঠোঁট এক হয়ে যায়। এতে করে ওরা দুজনেই চোখ বন্ধ করে ফেলে। চোখ মেলে ইরা আকাশকে দেখতে পায়। ইরা তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা ওর জীবনের প্রথম কিস ছিল এটা। ইরা কিছু বলতে যাবে তার আগেই আকাশ ওখান থেকে বের হয়ে যায়। এরা অনেক ডাকাডাকির পরও আকাশ পেছনে তাকায়নি, সেজন্য ইরার বান্ধবী নদী বলে, কি রে, কাকে এভাবে ডাকতেছিস? আমার স্বপ্নের মানুষটাকে। মানে? তুই বুঝবি না, ওই ছেলেটাকে খুঁজতে থাক। কোন ছেলে? যে ছেলেটার সাথে মাত্র আমার কিস। কি কিস? না কিছু না, আমি যে ছেলেটাকে খুঁজতেছি তুই ওই ছেলেটাকে খুঁজতে থাক। আচ্ছা, কিন্তু আমি তো ওর মুখ দেখিনি। যা দেখেছিস তাই নিয়ে খুঁজতে থাক, যে করে হোক ওকে খুঁজে বের কর। ওরা অনেক খোঁজাখুঁজি করার পর আকাশের সন্ধান পেল। ওরা দুজন গিয়ে আকাশের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তখন আমার কথার উত্তর কেন দেননি? কি করে দিব? একটা অ্যাক্সিডেন্টের জন্য ওই কিসটা হয়ে গেল। আমি ভেবেছিলাম আপনি আমাকে কয়েকটা কথা শোনাবেন, তাই তো আমি আর ওখানে দাঁড়াইনি। এত বেশি বোঝেন কেন আপনি? আচ্ছা, এখন কি বলবেন? আপনার নাম আর ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিন। কেন? দিতে বলেছি। আমি পারভেজ হোসেন আকাশ। আর আপনার নামটা? আমি ইরা চৌধুরী। তা আপনার পরিচয় বলুন। এইদিকে আকাশ পরিচয় বলতে যাবে তখনই আবির কল দেয়। কি রে, কোথায় তুই? সময় তো চলে যাচ্ছে। আমি আসতেছি। এই ঠিকানা তো বলে যান। সময় নেই, অন্য কোনো সময় দেখা হলে বলবো। সে সময়টা কবে আসবে? নাম্বার তো দিয়ে যাবেন। আমি যেখানে যাচ্ছি ওখানে ফোন নেওয়া যায় না। তাছাড়া 5 মাস পর হয়তো আমাদের দেখা হতে পারে। কি 5 মাস অপেক্ষা করতে হবে? আমার জন্য কেন আপনি অপেক্ষা করবেন? তা আপনার না জানলেও চলবে। এখন এটা বলুন, 5 মাস কিভাবে দেখা হবে? এখন যে এরকম দেখা হয় অনাকাঙ্ক্ষিতভাবে, তখন না হয় দেখা হবে। কিন্তু আমি যে এত মাস অপেক্ষা করতে পারবো না। আমার কিছু করার নেই। ভালো থাকবেন, এবার যেতে হবে। এদিকে আকাশ তো চলে যায়। এখান থেকে বড় অফিসারের কাছে যায়। উনি ওদের পেপার হাতে দেয়। ওরা পেপারগুলো নিয়ে উঠে পড়ে গাড়িতে। এবার গাড়ি চলতে থাকে। কেন এই
ট্রেনিং একটা গুহার ভেতরে হবে, তাই সব ট্রেনিং অনেক সতর্কতার সাথেই হবে। এইদিকে ওরা ট্রেনিং করতে থাকে, অন্যদিকে ইরা আর ওর বাবার কাহিনী নিয়ে এই পর্বটা শেষ করব। কেননা আমরা এই 4 মাস আকাশের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, তাই এই 4 মাসে কি কি হয় তা আপনারা জানতে পারবেন ইরা বাসায় আসার পর। আব্বু, আব্বু, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? আব্বু, ওর নাম জানতে পেরেছি। কারো নাম? এই তো, যে আমাকে 2বার বাঁচিয়েছে তার নাম। তার নাম কি ওর? পারভেজ হোসেন আকাশ, কিন্তু এর বাহিরে কোনো কিছু জানি না আমি। আচ্ছা, এরপর দেখা হলে বাকিটা জেনে নিও। আমার একটা মিটিং আছে, ওই মিটিংটা শেষ করে আসি। আচ্ছা, যাও। রফিক সাহেব 30 জন সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে মন্ত্রী সভার দিকে, কেননা আজকের মিটিং হবে ইউসুফ খানকে নিয়ে। ইউসুফ খানকে তা আপনারা একটু পরেই ওনার সম্পর্কে জানতে পারবেন। কিছুক্ষণ পর, আজকের মিটিং কি জন্যে তা আমাকে বলুন। স্যার, আপনাকে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডাকা হয়েছে। কি নিয়ে? স্যার, আপনি তো ইউসুফ খানকে চিনেন। ওই ইউসুফ খান আমাদের দেশে বেশিরভাগ বোম ব্লাস্টের পিছনে ইউসুফ খানের হাত ছিল। তা তো জানি, কিন্তু আজকের মিটিং কি জন্য? স্যার, আজকের মিটিং হচ্ছে আমরা চাচ্ছি ইউসুফ খানকে ফাঁসি দিয়ে দিতে। কিন্তু স্যার, যদি এই খবরটা টেররিস্টরা জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছেন তো? এটাই তো বড় সমস্যা। ওরা যদি জানতে পারে তাহলে তো একের পর এক হামলা করেই যাবে ওরা। স্যার, এই নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনি সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। আমি আমার আর্মি অফিসারদের নিয়ে ওই ইউসুফ খানকে মারার চেষ্টা করব। কিন্তু এতে যদি 5 কান হয়ে যায়? দেখুন স্যার, এখানে আমরা 3 জন আছি। আপনি তো আর কাউকে বলতে যাবেন না, আর আমি যেহেতু দায়িত্ব নিয়েছি তাই আমি তো আর কাউকে বলবো না। স্যার, ওর যেহেতু পুলিশের হেফাজতে আছে, ওখান থেকে আমি ওকে কৌশলে বের করে নিয়ে আসবো। দেখুন, আপনারা না হয় আজ যাবেন, কিন্তু অন্য পুলিশ যদি ওকে দেখে চিনে ফেলে আর ওইখানটা যদি কাউকে বলে দেয়? এর জন্য ব্যবস্থা আছে। আমি ওই ইউসুফ খানের সাথে আরো 10 জন কয়েদিকে নিয়ে যাব, কয়েদিকে নিয়ে আসবো। সবার মুখে কাপড় পরা থাকবে। তাছাড়া ওই জেলে 10 জন আছে ফাঁসির আসামি, ওদের সাথে ইউসুফ খানকেও না হয় আমরা বের করে নিয়ে আসবো। কিন্তু আপনারা সবটা পারবেন তো? ফাঁসি আপনারা আমাদের ওখানে দিতে পারবেন। আপনারা গাড়ির ব্যবস্থা করুন। আপনাদের গাড়ি আসলে আমি ওদের সবাইকে এক এক করে আপনাদের হাতে তুলে দিব। তাছাড়া ওদের অজ্ঞান করে দেওয়া হবে, এতে আর কেউ কোনো কিছু বুঝতে পারবে না। তবে আমি আমার মতো করে সবটা করব, বাকিটা আপনাদের হাতে। ওকে, তাহলেই হবে। আমি নিজে ওই গাড়িতে উপস্থিত থাকবো। ওই গাড়ি সব দিক দিয়ে সুরক্ষা থাকবে। কোনো রকম গুলি বা বোম দিয়েও ওই গাড়ির চাকা নষ্ট করা সম্ভব না। আমি ওকে আমাদের স্পেশাল জেলে আনবো, আর ওখানে আমি আর আমার রাকা থাকবো। এরপর ও 10 জনকেই একা ফাঁসিতে দিবে একসাথে। তাই হবে। আপনারা কোনো রাস্তা দিয়ে যাবেন তা আমি জিজ্ঞেসও করব না। ওকে, তাহলে স্যার আপনি এই কাগজে সাইন করে দিন, আমি বাকি ব্যবস্থা নেব। এরপর রফিক সাহেব সাইন করে দেয়। উনি ওনার বাসায় চলে আসে। এদিকে পরের দিন আর্মির বড় অফিসার আসে কিছু সৈনিক নিয়ে। নিন, এবার তাহলে ওই কয়েদিদের আমার কাছে পাঠিয়ে দিন। তার মধ্যে ইউসুফ কোনজন তা চিহ্নিত করে দেবেন, কেননা আমাদের তো মূল টার্গেট ওকে নিয়ে। চিন্তা করবেন না, আমরা সব দিক দেখে নিব। তাছাড়া ইউসুফকে আমরা একটু অন্যরকম পোশাক পরাবো। ওকে, তাহলে তাই করুন। 1 ঘন্টা পর 10 জন কয়েদিরে আনা হলো। একে একে ওদের গাড়িতে উঠাতে থাকে। ওরা সবাই গাড়িতে উঠে যাওয়ার পর, ওকে, আমি তাহলে ওদের নিয়ে যাচ্ছি। আপনারা ততক্ষণে আমাদের পিছু করবেন। যদিও আমাদের গাড়ির বাহিরে আরো সৈনিক আছে, কিন্তু তাও আপনারা খেয়াল রাখবেন। তা আপনারা কোন আন্ডারওয়ার্ল্ডে যাবেন তা তো আমরা জানি না। চিন্তা করবেন না, আমরা কোনো বিপদে যদি পড়ি ওখানে একটা অ্যালার্ম আছে, ওটা অন করে দেব। তাহলে আমাদের জিপিএস আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা, আপনাদের সাহায্য আমাদের লাগবে না, শুধু আমাদের উপরে হামলা হয়েছে তা বোঝানোর চেষ্টা করাবো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ইউসুফের ব্যাপারে কেউ জানে না, কিন্তু বাকিদের ব্যাপারে যদি কোনো রকম তথ্য ওরা বুঝতে পারে বা ওদের দলের কেউ যদি হামলাটা করে। আর্মিদের উপর হামলা করবে, তাও সাধারণ লোকজন। এটা কখনো হয়নি আর হবেও না। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে। ওকে, আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। এদিকে ওদের নিয়ে বেরিয়ে পড়ে। পথের উপর ওদের উপর অনেকে হামলা করতে থাকে।
বড় অফিসার ভালো করে জানে কোনো না কোনো দলের লোক এই কাজ করবে, তাই আর্মির লোকও ভালো করে তৈরি হয়ে এসেছিল। অনেকটা সময়ের পর ওনারা বাকি লোকদের হারায়। যাক, সকলের চেষ্টায় আমরা ওদের পরাজিত করলাম। আচ্ছা, এখন তাড়াতাড়ি করে ওদের নিয়ে চলে আসো, আর সময় নষ্ট করা যাবে না। এইদিকে ওদের নিয়ে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসা হলো। সবাইকে এক এক করে এখানে লাইনে গিয়ে দাঁড় করাও, আর সবার গলায় দড়ি আটকে দাও। কিছুক্ষণ পর ওদের গলায় দড়ি আটকে দেওয়া হলো। রাকাকে ইশারা করার মাত্রই ওদের এক নিমিষেই মেরে ফেলা হলো। ওদের মেরে ফেলার পর তোমরা সবাই তাহলে এখান থেকে যাও, আমি ওদের শনাক্ত করব, তারপর ওদের কবর দেওয়া হবে। সব সৈনিক চলে যায়। সবাই যাওয়ার পর বড় অফিসার সবার মুখ দেখতে থাকে। সবটা চেক করার পর ওখানে ইউসুফের লাশও পাওয়া যায়। এরপর উনি এক এক করে আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে ওদের লাশগুলো নিচে ফেলে দেয়। এই আন্ডারগ্রাউন্ডের রাস্তা কোথায় গিয়ে নেমেছে তা একমাত্র বড় অফিসারেরাই জানে। এটা এমন একটা জায়গা, এখানে যাদের মারা হয় তারা একটা রুমের গিয়ে পড়ে। এরপর ওখান থেকে ওদের একটা রিমোটের সাহায্যে নিয়ে ওখান থেকে একটা সুড়ঙ্গের পথে আনা হয়। এরপর ওই সুড়ঙ্গ ওদের সবাইকে ফেলে দেওয়া হয়। এই সুড়ঙ্গ এতটাই ভয়ঙ্কর যে এখানে কোনো জীবিত মানুষকেও যদি ফেলে দেওয়া হয় তাহলে সে বেঁচে ফিরে আসতে পারবে না। এতটাই ভয়ঙ্কর ওই জায়গা, কেননা ওই জায়গায় সব লাশের পর লাশই পড়ে আছে। এইদিকে এভাবেই কিছুদিন যেতে থাকে। ইরা ও আকাশের পথ চেয়ে বসে থাকে। 5 মাস ট্রেনিং করার পর আকাশ ও আবির আসে বড় অফিসারের কাছে। ওদের দেখে শুনে ও খুশি হয়। কেমন আছো তোমরা? তোমাদের সব ট্রেনিং শেষ হয়েছে তো? ট্রেনিং শেষ না হলে তো আমরা এখানে আসতে পারতাম না। তা ঠিক বলেছ, কিন্তু একটা সমস্যায় পড়ে গেল। কি সমস্যা? আমাদের রাজ্যের রাষ্ট্রপতির মেয়েকে কারা যেন তুলে নিয়ে গিয়েছে। এখন ওই ব্যাপারে কথা বলতে যাব। স্যার, আমরাও আসি তাহলে? কিন্তু তোমরা কি পারবে? কেননা তোমরা তো মাত্র ট্রেনিং শেষ করে এসেছো। স্যার, একজন দেশ প্রধানের মেয়ে বিপদে আছে, সেখানে আমরা চুপ করে থাকতে পারি না। আচ্ছা, চলো তাহলে। এরপর ওরা চলে আসে রাষ্ট্রপতির বাড়িতে। ওই বাড়িতে বর্তমানে পুলিশ, কমান্ডো, রাজনৈতিক লোক আর আর্মি দিয়ে ভরা ছিল। আকাশ ও আবির যখন বড় অফিসারকে নিয়ে ভেতরে গেল তখন সবাই একে একে সালাম দিতে থাকে। বড় অফিসার ওদের নিয়ে রফিক চৌধুরীর সামনে যায়। রফিক চৌধুরী তো আকাশকে দেখে চিনতে পারে, কেননা উনি ইরার কথায় ওই দিন শপিং মলের সিসিটিভি ফুটেজ এনে দেখছিল। তখন ইরা আকাশের কথাই ওর বাবাকে জানায়। উনি আকাশকে দেখে বুকে জড়িয়ে নেয়। এতে অনেক অবাক হয়। উনি কান্নার জড়িত কণ্ঠে বলে, তুমি এসেছো আকাশ? স্যার, আপনি আমাকে কি করে চিনেন? তা পরে জানতেও পারবে, কিন্তু তুমি এখানে কি করো? স্যার, আমি বলছি। ওহ, আকাশ কয়েকদিন আছে আর্মির অফিসার, ট্রেনিং শেষ করে ও এখানে এসেছে, তাই ওকেও আমি সাথে করে নিয়ে আসলাম। কিন্তু স্যার, ওদের কাছ থেকে কি কোনো কল এসেছে? ওরা কি চায় বা না চায়? এসেছে। তার জন্য ওরা একজন সাধারণ লোককে যেতে বলেছে একটা ঠিকানায়, কিন্তু কেউ প্রাণের ভয়ে যেতে রাজি হচ্ছে না। তাহলে আমি যাব। তাছাড়া আমাকে তো কেউ এখনো চিনে না। তাছাড়া ডেটাবেজে আমার বায়োডাটা এখনো সেভ করেনি, তাই ওরা শত চেষ্টা করলেও আমার আসল পরিচয় জানতে পারবে না। সত্যি তুমি যাবে? জি, যাব। তাহলে এখনো জায়গা আর আপনার মেয়ের ছবি দিন, যেন আমি দেখে চিনতে পারি। আকাশের কথা শুনে রফিক সাহেব অবাকই হয়। তার মানে কি এরা ওর পরিচয় দেয়নি? আরে ওই ছেলেটাও না জেনে রাজি হয়েছে। আর আমি ভেবেছিলাম ওই ছেলেটি ইরাকে ভালোবাসে, তাই ওকে বাঁচাতে এসেছি। এখন দেখি ও কিছুই জানে না। কি ভাবছেন স্যার? আমাকে বিশ্বাস করতে পারেন, আমি এমন কিছু করব না যার জন্য আপনার ক্ষতি হবে। এ নাও ঠিকানা, তাছাড়া ছবি লাগবে না, কেননা আমার মেয়ে ছাড়া আর ওখানে কোনো মেয়েই নেই, তাই ওরাই ওর সাথে তোমার দেখা করিয়ে দেবে। তাহলে আমি এবার চলি স্যার। এই বলে আবিরের থেকে বিদায় নিয়ে চলে আসতে থাকে ওই ঠিকানায়। ওই ঠিকানা বড়ই অদ্ভুত, কেননা ওরা সমুদ্রের ধারে আসতে বলেছিল, তাই ওখানে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওখানে একটা হেলিকপ্টার আসে, আর ওই হেলিকপ্টারে আকাশকে চেকিং করে উঠিয়ে নিয়ে চলে যায়। ওকে তো উঠিয়ে নিল, আমরা তাহলে এবার ট্রেনিং করা শুরু করি, কি বলেন? ট্রেকিং করবে মানে কিভাবে? ওর কাছে তো কোনো কিছুই নেই। স্যার, আমাদের ট্রেনিংয়ে শেখানো হয়েছে কিভাবে ছোট ছোট জিনিসগুলো লুকিয়ে রাখতে হয়। এবার আমরা ট্র্যাকিং করে ওই জায়গা লোকেশন খুঁজে বের করতে থাকি। এভাবে কিছুক্ষণ পর ওরা লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়। লোকেশন কোথায় দেখাচ্ছে?
ওটা তো আমাদের এখানকার সবচেয়ে বড় জঙ্গলটাই, তাও শেষ প্রান্তে। এক কথায় আরেকটা রাজ্যের কাছাকাছি প্রায়। আমার তো মনে হয় এটা পাকিস্তানি বর্ডারের কাছে, ওরাই নিয়ে গেছে। শুধু শুধু ছেলেটা আমার মেয়ের জন্য নিজের জীবনটা দিতে না হয়। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ওর কিচ্ছু হবে না। আপনি ওকে ফাইলটা দিয়েছেন তো? দিয়েছি। ওরা এভাবে বলেছে ঠিক সেভাবে। আমরা তাহলে ওই ঠিকানায় যুদ্ধ বিমান আর বেসামরিক বাহিনী পাঠিয়ে দিই। কিন্তু স্যার, তা সম্ভব না। কেননা ওই জায়গায় যেতে চাইলে ওরা সহজে আমাদের দেখে ফেলবে। এতে করে অনেক সমস্যা আমাদের পড়তে হবে। তাছাড়া ওরা আমাদের দেখে নিলে আকাশ স্যার আর আপনার মেয়ের জন্য ক্ষতি হতে পারে। তাহলে কি করবে তোমরা? আমরা জঙ্গলের আগে নেমে যাব, এরপর ওখান থেকে বাকি পথে যাব। কি, ওখান থেকে 200 কিলোমিটার? তোমরা হেঁটে কখন শেষ করবে? আমরা ওখান থেকে স্পিড বোর্ডের সাহায্যে বাকিটা যাব, এরপর বাইকে। আর ওই বাইকগুলো কোনো রকম শব্দ থাকবে না। তোমরা কতজন যাবে ওখানে? ওরা ওখানে কতজন আছে তা তো জানি না। আমরা সেজন্য 100 জন আর্মি অফিসার মিলে ওখানে যাব। ওকে, যাই করো না কেন, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। স্যার, তাহলে আমি ফোর্স তৈরি করি, বেরিয়ে পড়ি। সত্যি তোমাদের জবাব নেই। ট্রেনিং শেষ করেই এত গুরুত্বপূর্ণ একটা মিশনে যাচ্ছ। আচ্ছা, তাহলে ওখানে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। ঠিক আছে স্যার। এদিকে ওরা আকাশকে নিয়ে জঙ্গলের ভেতরে নামে। ওখানে নামতেই কয়েকজন প্যালেস্টিস্ট ওদের সামনে আসে। ওই, ওকে ভালো করে চেক কর। চেক করেছি বস, ওর কাছে কোনো হাতিয়ার নেই। তা ওরা আর কাউকে পেল না, ওই লোককে এখানে পাঠালো। আচ্ছা, যাই হোক, আমাদের যা দরকার তা আমরা পেলেই হবে। আচ্ছা, ওকে নিয়ে আয় আমাদের সাথে। এরপর ওরা একটা গাড়িতে নিয়ে বসায়। গাড়িতে 1 ঘন্টা কেটে যায়। এরপর ওরা ওদের মূল আস্তানায় এসে পৌঁছায়। ওই আস্তানা প্রায় পাকিস্তানি বর্ডারের কাছে। ওখানে যাওয়ার পর ওরা ইরার সামনে আকাশকে নিয়ে যায়। ইরার মুখে কাপড় ছিল, তাই আকাশ এখনও খেয়াল করেনি। কিছুক্ষণ পর এর মুখের কাপড়টা সরিয়ে দেয়। ঠিক আছে বস। কাপড় সরিয়ে দেয়। ইরাও একটু নড়ে চড়ে বসে। এতে করে আকাশ এবার ইরাকে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছে। ইরাও আকাশকে দেখে অবাক হয়। ইরা, তুমি? আমি। কিন্তু তুমি এখানে কেন? আমি তো এসেছি এখানে আমাদের রাজ্যের রাষ্ট্রপতির মেয়ের কাছে, কিন্তু তুমি এখানে কেন? আমি ওনার মেয়ে, যার কাছে তুমি এসেছো। তুমি বলেছিলে 5 মাস পর তুমি আমার সামনে আসবে, কিন্তু এইভাবে আসবে আমি তা কল্পনাও করতে পারিনি। কেন এসেছো এখানে? এরা তোমাকে মেরে ফেলবে। ওহ, তাহলে তোরাই দুজনকে ভালো করে চিনিস। তাহলে তো আর কোনো সমস্যা নেই। আপনারা কি চাচ্ছেন বলেন তো? তাই এখনই বুঝতে পারবি। ওই একজন কাজী ডেকে ওদের বিয়েটা আগে দিয়ে দে। কি বিয়ে? আপনারা বিয়ে করানোর জন্য লোক ডেকে ডেকে এনেছেন? ওর সাথে বিয়ে দিয়ে আপনাদের কি লাভ হবে বলুন? তা তোর না জানলেও চলবে। ওই কাজী নিয়ে আয়। আর আগে এই ফাইল নিয়ে আমার সাথে আয় একজন। ওরা ফাইল নিয়ে ইরা ও আকাশকে একটা রুমে আটকে রাখে। এদিকে ইরা আকাশকে জড়িয়ে ধরে আর কপালে কিস করতে থাকে। এতে আকাশ তো অবাকই হয়। কি করছেন কি? আমি তোমাকে ভালোবাসি আকাশ। ইরার কথা শুনে অবাকই হয়, কেননা ইরা যে ওকে ভালোবাসবে তা তো কল্পনাও করতে পারেনি। এরপর ইরা সবটা আকাশকে বলে। সবটা শোনার পর, সত্যি ইরা, তুমি যে আমার মতো একটা সাধারণ ছেলেকে ভালোবাসবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। তোমার জন্য আমি 5টা মাস অপেক্ষা করেছি, কিন্তু 5 মাসের মধ্যে এইভাবে দেখা হবে আর এইভাবে আমাদের বিয়ে দেবে তা স্বপ্নের মতোই লাগছে আমার থেকে। আমিও ভাবিনি এইভাবে তোমার সাথে দেখা হবে আর বিয়ে করতে হবে। কিছুক্ষণ পর কাজে এসে ওদের দুজনের বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে পড়িয়ে ওদের একটা রুমে রাখে। কিছুক্ষণ পর সে ভিডিও ইরার বাবার কাছে পাঠিয়ে দেয়। স্যার, একটা ভিডিও এসেছে। কিসের ভিডিও? জানি না, খারাপ কোনো ভিডিও না হলেই ভালো হয়। আচ্ছা, ভিডিওটা চালাও। ভিডিও চালানো হলো। ভিডিওতে দেখানো হচ্ছে ইরা ও আকাশের বিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখে বড় অফিসার একটু ঘাবড়ে যায়, কিন্তু বড় অফিসার রফিক চৌধুরীর দিকে তাকিয়ে দেখে উনি খুশিই হয়েছে। স্যার, আপনি কি ওদের বিয়েতে খুশি হয়েছেন? হবে না কেন, আমার মেয়ে তো ওকে পছন্দ করে। কি বলছেন কি স্যার?
ঠিকই বলেছি, ওদের বিয়ে দিয়েছি, তাতে আমি খুশি হয়েছি, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না। কোন কথা? কথাটা হলো, ওরা ইরার সাথে কেন আকাশের বিয়ে দিল? ওই বিয়ে দেওয়ার জন্য কি ওরা এখান থেকে একটা ছেলে পাঠাতে বলেছিল? আমারও তো এই প্রশ্নটা মাথায় ঢুকছে না, কিন্তু কেন করলো ওরা এমনটা? তা তো এখন আকাশের সাথে কন্টাক্ট বা আমাদের সাথে কন্টাক্ট করলেই জানতে পারবো। এখন ও আমার মেয়ের জামাই, ও হয়ে গেল, তবে ভালোই হয়েছে। যেমন ঠিক বুঝি নাই। আমার মেয়ে ওই ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু ভাগ্য কি পরিহাস, ওই ছেলের সাথেই ওর বিয়ে হয়ে গেল। এখন দেখি সামনের দিকে কি হয়। এদিকে আবির আর্মি সৈনিকদের নিয়ে ওই জায়গার চারিদিকে ঘেরাও দিয়ে ঘিরে ফেলে। ওরা এক এক করে ভেতরে যেতে থাকে। ভেতরে যতই যাচ্ছে ঠিক ততই বিপদ ওদের কাছে আসতে থাকে। কিছুক্ষণ পর তোমরা এদিকে যাও আর তোমরা এদিকে আসো। তার সাথে একটা কাজ করো, কয়েকজন স্নাইপার গাছে উঠে যাও। বাকিটা তো কি করতে হবে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা তাহলে নিজেদের পজিশন নিয়ে নিই। এদিকে কিছুক্ষণ পরে ওরা সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এদিকে ওই টেররিস্টগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। ওরাও একজন একজন করে গুলি করতে থাকে। গুলির আওয়াজ শুনে ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। তুমি একটা কাজ করো, এর ভিতরে লুকিয়ে থাকো, আমি এদের দেখতেছি। তুমি ওদের সাথে পারবে না। তাছাড়া আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না। প্লিজ তুমি আমার সাথে থাকো। বিয়ের প্রথম দিনে আমি তোমাকে হারাতে পারবো না। আমি এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। কথা দিচ্ছি আমি অবশ্যই ফিরে আসব। সত্যি আসবে তো? কথা দিলাম। এই বলে ইরাকে একটা রুমে আটকে দেয়। রুমে আটকে দেওয়ার আগে আকাশ ওর ট্রেকারটা ইরার কাছে দিয়ে দেয়, যেন যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করতে পারে। ওখান থেকে একটা বন্দুক নিয়ে ভেতরে থাকা সবাইকে এক নিমিষেই শেষ করে দেয়। এদিকে কিছুক্ষণ পর আবির বাইরে সবাইকে মারতে মারতে ভেতরে এসে দেখে আকাশ ওখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে আবির জড়িয়ে ধরে। কিরে, সবাইকে নিমিষে শুয়ে দিলি? তার বলতে? তা উনি কোথায়? কার কথা বলছিস? যাকে বাঁচাতে এখানে আসা। দাঁড়া, বের করতেছি। এই বলে ওই রুম থেকে ইরাকে বের করে। ইরা বের হয়ে আকাশকে জড়িয়ে ধরে খুশিতে। তোমার কিছু হয়নি? এদিকে ওদের এমন কাণ্ড দেখে আবির তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুই মুখটা এরকম করে রেখেছিস কেন? তুই এসেছিস ওনাকে বাঁচাতে, কিন্তু এখানে দেখি কয়েক ঘন্টায় প্রেমও বাঁধিয়ে নিলি। তুইও না? এখন ওই রুমের ভিতর একজনকে পাবি, ওকে নিয়ে তাহলে ক্যাম্পে ফিরে চলো। ওই রুমে কেহ? আচ্ছা, তাই হবে। ওরা ওখানে থাকা যতটা প্রমাণ পেয়েছে সব কিছু নিয়ে চলে আসে। পুরো রাস্তায় ইরা আকাশকে জড়িয়ে ধরে রেখেছিল। আবিরও কিছুই বুঝতে পারছে না। এদিকে কয়েক ঘন্টার পর ওরা প্রধানমন্ত্রী কার্যালয়ে এসে পৌঁছায়। ইরা গাড়ি থেকে নেমে ওর বাবাকে জড়িয়ে ধরে। স্যার, আপনার মেয়ের কোনো ক্ষতি ছাড়াই ওকে ফিরিয়ে দিলাম। এখন তাহলে আমি আসি। আবির, চল তাহলে। কোথায় যাচ্ছ তোমরা? আমি তো ক্যাম্পে জয়েন করব। কিন্তু তুমি ক্যাম্পে গেলে আমার মেয়ে কি হবে? দেখুন স্যার, ওটা তো ওরা জোর করে বিয়ে দিয়েছিল। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? বা এই বিয়েটাকে কি তুমি মানতে পারছো না? আমি সবই মানি, কিন্তু তোমার বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নিবে? কেন মেনে নিবে না? দেখো, তোমার বাবা দেশপ্রধান আর আমি বর্তমানে একজন মেজর। আমার মতো ছেলের সাথে কি তোমার বাবা মেয়ের বিয়ে কি দিবে? আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে তখন আমার কোনো আপত্তি নেই। আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তুই আমার সাথে আয়, আমি তোকে সবটা বলবো। তুমি তো এখন বাড়িতে যাবে, তাহলে ওকে নিয়ে যাও। স্যার, আমার নিজস্ব কোনো বাড়ি নেই, সেজন্য ওকে বাড়িতে ওঠানোর আগে আমাকে ফ্ল্যাট দেখতে হবে। তার কোনো প্রয়োজন নেই। তুমি যখন আমার মেয়ের জামাই, তখন তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সাথে। কিন্তু ঘর জামাই থাকাটা কেমন দেখায় না? ঘর জামাই বলতে ওদের ঘায়ে লাগে, যারা নিজের থেকে বইয়ের খরচ চালাতে পারে না। কিন্তু তুমি তো আমার 3-4টা বউ চালানোর ক্ষমতা আছে। তাছাড়া আমি কিছু শুনতে চাই না, তুমি এই বাড়িতে থাকবে। তাছাড়া তোমাদের বিয়ে তো কেউ দেখেনি, তাই আমি কালকে তোমাদের বিয়ের অনুষ্ঠান করব। সেজন্য তুমি সময় মতো চলে আসবে। ঠিক আছে। এদিকে ইরা ওর রুমে চলে যায় আর আকাশ যেতে যেতে আবিরকে সবটা বলতে থাকে। আবিরও সবটা শুনে অবাক হয়ে যায়।
পরের দিন আকাশ দুলা সেজে ইরাকে বাড়িতে আসে, সাথে আবিরও ছিল। ইরার বাবা এখানে ওখানে সবার সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। আকাশও সবার সাথে পরিচয় হয়ে নেয়। রাতের বেলায় ইরা ও আকাশ ইরা রুমে বসে আছে, সাথে গল্প করতে থাকে। গল্প করা শেষ হলে ওরা দুজন দুজনের কাজে লেগে পড়ে। ওরা দুজনে কি গল্প করছিল তা তো আপনাদের বলাই যায়। আসলে ওরা গল্প করছিল এই নিয়ে যে এই 4 মাস ইরা কি কি করছিল তা নিয়ে ওরা দুজনেই কথা বলছিল। সকালবেলায় ইরা চুলের পানি দিয়ে আকাশের ঘুম ভাঙায়। ঘুম ভেঙে ইরাকে জড়িয়ে ধরে। সারা রাত অনেক আদর করেছো, তাই এখন তুমি ফ্রেশ হবে। না হলে হয় না? জি না, তুমি যাবে কিনা তাই বলো। যাচ্ছি। এদিকে আকাশ গোসল করে অন্যদিকে ইরা রেডি হতে থাকে। কিছুক্ষণ পর ওরা দুজনে রেডি হয়ে বেরিয়ে আসে, নাস্তা করে নেয়। তোমরা কি কোথাও বের হবে? না বাবা, আমি কোথাও যাচ্ছি না। না বাবা, আমরা একটু সমুদ্রের ধারে যাব। তাহলে যাওয়ার সময় অবশ্য সিকিউরিটি নিয়ে যাবে। লাগবে না বাবা, তোমার জামাই থাকতে সিকিউরিটির কি দরকার? তাছাড়া আমরা এখানে সিকিউরিটি নিয়ে গেলে কিছুই তো। ঠিক আছে, তাহলে যাও। না বাবা, আমি কোথাও যাচ্ছি না। তুমি তো যাবেই, তুমি না গেলে আমি অন্য কাউকে নিয়ে গিয়ে ওইগুলো। এই না, আমি রাজি। এই তো গুড, তাহলে চলো। ইরা অনেক জোরাজুরি করে, আকাশকে নিয়ে চলে আসে। ওরা দুজনে সমুদ্রের ধারে হাঁটছে, আর মাঝে মাঝে আকাশের কোলে উঠে যায়। এবার কোলে আবার আরেকবার কাঁধেও উঠে যায়। যদিও আকাশের তাতে একটুও কষ্ট হয় না, কেননা এই সব কিছুরই ট্রেনিং করা হচ্ছে। এরা তো বিরক্ত হয়ে বলে, এই তোমার কি একটুও কষ্ট হয় না? কষ্ট কেন হবে? এই যে আমি তোমার কাঁধে উঠে আছি, তাছাড়া মেয়ে মানুষ উঠলে কষ্ট পেলেও ছেলেরা বলে না। জি না, আমাদের এইসব ব্যাপারে ট্রেনিং করানো হয়েছে, তাই আমাদের কোনো সমস্যাও হয় না। তাহলে আমি এইভাবে আরো কিছুক্ষণ থাকি। এরপর ওরা আরও কিছুক্ষণ ওখানে সময় কাটাতে থাকে। সন্ধ্যা হতে ওরা চলে আসে বাড়িতে। রাতের বেলায় ওরা ঘুমিয়ে থাকে। এদিকে এভাবেই 7 দিন কেটে যায়। আকাশ ছুটি কাটাচ্ছে, এদিকে ইরাও আকাশকে ছাড়তে চাইছে না। তবুও ইরাকে বুঝিয়ে শুনিয়ে আকাশ ক্যাম্পে আসে। স্যার এসেছেন আপনি তাহলে? তাই লোকটা কি মুখ খুলেছে? কিন্তু একটা খারাপ খবর আছে আমাদের জন্য। খারাপ খবর মানে? ওই লোকটার থেকে তথ্য পাই। কি রকম তথ্য? তথ্যটা হলো ওরা নাকি আমাদের দেশে বোমা ব্লাস্ট করবে। তার কারণ কি জানতে পেরেছো? পেরেছি। তাহলে তাড়াতাড়ি বলো। ইউসুফ খানকে যদি রেহাই না করা হয়, ওরা ঠিক 10 দিন পরে পুরো ইন্ডিয়ায় বোমা ব্লাস্ট করবে। কিন্তু কোন কোন জায়গায় করবে তা এখনো জানা যায়নি। কিন্তু ইউসুফ খান তো মারা গিয়েছে। এটা নিয়ে তো বড় সমস্যা এখন। কি করব কিছুই মাথায় ঢুকছে না। ওরা 7 দিনের মাথায় বর্ডারের সামনে থাকবে। ওদের হাতে ইউসুফ খানকে তুলে দিলে ওরা বোমাগুলির রিমোট আর কোথায় কোথায় লাগিয়েছে তার ডিটেলস ওরা দিয়ে দিবে। কিন্তু এখন কি করবে? বড় স্যার আর তোর শ্বশুরের সাথে কথা বল, দেখি ওনারা কোনো উপায় বলে কি না। চলো তাহলে। এইদিকে ওরা প্রথমে বড় অফিসারের কাছে যায়। ওখান থেকে ইরার বাবার অফিসে আসে। আকাশ, তুমি এখানে? স্যার, একটা খবর পেয়েছি, আর ওই খবর নিয়ে আপনার সাথে আমরা কথা বলতে এসেছি। কি কথা? আকাশ এরপর সব কথা বলে। এইদিকে পুলিশ অফিসার ও ওই মিটিংয়ে চলে আসে। ওখানে উনি সবটা শুনতে থাকে। উনি সবটা শোনার পর, এটা তো এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এখন কি করা যায়? স্যার, একটা উপায় আছে। কি উপায়? ইউসুফ খানের মতো একটা লোক আছে, যে কিনা ইউসুফ খানের মতো দেখতে অনেকটা। তাছাড়া ইউসুফ খান আমাদের কাছে 10 বছর ধরে জিম্মি ছিল। তাহলে এই বছরে এর মধ্যে আসলো ইউসুফ খান। এর মধ্যে ইউসুফ খানের পার্থক্যরা বুঝবে না। কিন্তু এতে অনেক রিস্ক আছে। যেমন? আমরা যাকে ইউসুফ খানের বদলে নিয়ে যাব তার প্রাণ যাওয়ার আশঙ্কা আছে। কেউ কি নিজের জীবন বাজি রেখে যেতে চাইবে? প্রাণ যাবে কেন? ওরা যদি বুঝতে পারে এটা আসল ইউসুফ খান না, তাহলে তো ওকে মেরে ফেলবে। সমস্যা নেই, ইউসুফ খানের বয়স এমনিতেই 70+ হবে। আর আমি যে লোকটার কথা বললাম ওনার বয়সও সেম।
ওই লোকটার পৃথিবীতে কেউ নেই, তাই আমার মনে হয় ওনাকে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। লক্ষ লক্ষ জীবন বাঁচাতে আমরা একজনের জীবন বিপদে ফেললে সমস্যা হবে না। তাছাড়া একজন লোকের জন্য যদি লক্ষ লোকের যান বেঁচে যায়, তাহলে সেটাই করো। তাহলে আমরা ওদের শর্ত রাজি হয়ে যাই। তার আগে ওই লোকটাকে খুঁজে বের করুন, তার সাথে লোকটাকে ওদের সম্পর্কে কিছু ট্রেনিং করাতে থাকুন। তার সাথে আমার মনে হয় ওরা ইউসুফ খানকে বিয়ের তো কোনো কাজে লাগাতে পারবে না, কিন্তু হয়তো ইউসুফ খান এমন কিছু জানে যা ওদের অনেক উপকারে আসবে। আমারও তো তাই মনে হচ্ছে। নয়তো এই বৃদ্ধ বয়সে ওনাকে গিয়ে ওরা কি স্বার্থ হাসিল করবে। আপনি তাহলে ওই লোকটাকে খুঁজে বের করুন আর লোকটাকে কিছু ট্রেনিং দিন। ওকে, তাই করব। এদিকে পুলিশ চলে যায়। অন্যদিকে বড় অফিসার ও রফিক সাহেব আকাশের বিচার বুদ্ধি দেখে অবাক হয়ে যায়। সত্যি আকাশ, তোমাকে এই জন্য নিজের মেয়ের জামাই বলতে গর্ববোধ হচ্ছে। তুমি তাহলে এখন বাসায় যাও, ওই দিকটা ওরা সামলে নেবে। তার সাথে যা বলার ছিল, তোমার হাতে এখনো 3 দিনের সময় আছে, তাই ওই 3 দিন তুমি আর ইরা বাইরে থেকে ঘুরে আসো, ততদিন ওরা এই দিকটা সামলে নেবে। ঠিক আছে। এদিকে পুলিশ অফিসার ওদের সাথে যোগাযোগ করে। বল আমাদের প্রস্তাবে তোরা রাজি কিনা? রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমরা তো তোমাদের হাতে ইউসুফ খানকে তুলে দিব, কিন্তু তোমরা যে বোমা আর রিমোট সঠিক তথ্য দিবে তার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে কি চাস তোরা? আমাদের তোরা বোমা কোথায় আছে তার সন্ধান দিবি। আমরা যদি তোদের জায়গাগুলো চিহ্নিত করে বোমাগুলো শনাক্ত করে খুঁজে পাই, তারপর আমরা ইউসুফ খানকে নিয়ে আসবো। ওই তুই কি বোকাচোদা পেয়েছিস? অবশ্য বলা যায়, কেননা ওই বোমাগুলো টাচ সেন্সর, সামান্য ছোঁয়া পেলেই ওইগুলো ফেটে যাবে। তাই তোরা যদি বেশি চালাকি করিস তাহলে বোমা এখানেই ফেটে যাবে। দেখো, আমরা কোনো চালাকি করব না। কোনো সমস্যা নেই, কেননা রিমোট দিয়ে বন্ধ না করলে ওই বোমাগুলো ধরা মাত্রই তোরা শেষ হয়ে যাবে। আমরা যা করেছি তাই করো। এদিকে টেররিস্টগুলো বোমা রাখার লোকেশন পাঠিয়ে দেয়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে হলে আসে ঘুরতে। ওরা 2 দিনের জন্য একটা হোটেলে ওঠে। ওখান থেকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকে। আচ্ছা, আমরা এত কম সময় এখানে থাকবো কেন? একটা গুরুত্বপূর্ণ মিশন আছে, ওই মিশনটা শেষ করতে হবে। উফ, সারাক্ষণ শুধু মিশন আর মিশন। এত মিশনে যেতে হবে না। আমি আব্বুকে বলে তোমার চাকরি খেয়ে তোমাকে সারাক্ষণ আমার কাছে রাখার ব্যবস্থা করে দিব। আমি তো তোমার সাথে থাকলে তোমাকে জ্বালাই, যেমন এখনো জ্বালাচ্ছি। আমিও চাই তুমি আমাকে এরকম ভাবে জ্বালাও, কেননা তোমার এই জ্বালানো আমার অনেক ভালো লাগে। কিন্তু প্রতিদিন হলে তো সমস্যা। সমস্যা নেই। আচ্ছা, এখন চলো, আমাদের ফিরে যেতে হবে। মাত্র 2 দিন হলো, আরো কয়েকদিন থাকি এখানে। জি না, আর থাকা যাবে না। একটা কথা দাও। কি কথা? তুমি তোমার কোনো ক্ষতি করা ছাড়াই মিশন শেষ করে আসবে, আর এরপর তুমি আর্মির চাকরি ছেড়ে দিবে। তাহলে খাবো কি, আর তোমাকে খাওয়াবো কি? খাওয়াতে হবে না, তোমার ভালোবাসা পেলেই হবে। তাছাড়া তোমার মিশন শেষে একটা সারপ্রাইজ দিব তোমাকে। কি সেটা? আগে কথা দাও, এই মিশন শেষ করে তুমি চাকরি ছেড়ে দিবে। কথা দিলাম, ছেড়ে দিব। আচ্ছা চলো তাহলে বাড়িতে যাই, আর কথাটা যেন মনে থাকে। এইদিকে আকাশ ওই ইরা বাড়িতে চলে আসে। অন্যদিকে পুলিশ বোমাগুলো খুঁজে ও পেয়েছে, আর ইউসুফ খানের মতো দেখতে লোকটাকেও তৈরি করে ফেলেছে। এখন শুধু লোকটাকে দিয়ে ওই রিমোটগুলো ওদের থেকে হাতিয়ে নেওয়া। এদিকে আজকে ওদের কয়েকজনকে নিয়ে একটা মিটিংয়ে বসে। মিটিংয়ে সব কিছু নিয়ে আলোচনা করা হয়। কি কি করবে ওরা, কোন দিক দিয়ে কতগুলো কাজ করবে, কতগুলো সৈন্য দিবে, এক কথায় এইসব নিয়েই আলোচনা করে। যে কথাটা বলার ছিল, বোমগুলো যে জায়গায় পাওয়া গিয়েছে ওই জায়গার আশেপাশে 206 ধারা জারি করে দিন তাড়াতাড়ি, যেন কেউ ওখানের আশেপাশেও না আসে। কারণ কোনো রকম সমস্যা হলে যেন বিল্ডিংয়ে সমস্যা হলেও কোনো লোকের প্রাণ না যায়, সেদিকে খেয়াল রাখবেন আপনি। আমরা তা না হয়ে করলাম, কিন্তু ইউসুফ খানের মতো ওই লোকটাকে নিয়ে আমরা যাব, সাথে কিছু প্ল্যান করা আছে। ওইগুলো আপনার না জানলেও চলবে, কেননা
ওকে যেহেতু আমরা যাব, তাই এইসব বিষয়ে আমরাই ডিসিশন নিব। ওকে, তাহলে আমি মানুষের নিরাপত্তার দায়িত্ব নিলাম। ওই দিনের মতো মিটিং শেষ করে আকাশ ও আবির ইউসুফ খানকে নিয়ে বেরিয়ে পড়ে ওদের দেওয়া ঠিকানায়। ওদের যাওয়ার আগে আকাশ ও ওই জায়গায় প্রায় 200 আর্মি নিয়োগ দেয়। ওরা ওই জায়গায় সব দিক দিয়ে ঘিরে দাঁড়ায়। আকাশ ইউসুফ খানকে ওদের সামনে গিয়ে বলে, এই নে ইউসুফ খান, এবার রিমোটগুলো ফিরিয়ে দে। তার আগে ওনাকে আমাদের কাছে পাঠাম, তারপরে আমরা সব কিছু দিচ্ছি। আকাশের ইশারায় 2 জন আর্মির লোক ইউসুফ খানকে নিয়ে ওদের কাছে যায়। সাথে রিমোট নিয়ে আসতে গেলেই ওরা ওই সৈনিকদের আটকে ফেলে। এবার কি করবি অফিসার? এখন তো রিমোট আমার হাতে, ইউসুফ ভাই আর তোদের সৈনিকও। এতেও কোনো লাভ হলো না তোদের। কেন কেন? কারণ ওরা 2 জন রোবট মানব, আর রিমোট এই দেখ আমার হাতে। এটা কি করে সম্ভব? সবই সম্ভব, কিন্তু তোদের মাথায় এত কিছু ঢুকবে না। এখন রিমোট দিয়ে আগে বোমাগুলো নষ্ট করি। কি এত বড় ধোকা? এখানে ধোকা দেইনি তোদের, রিমোট দেওয়ার কথা বলেছিলি, তা আমরা পেয়ে গেলাম। এখন ইউসুফ খানকে নিয়ে তোরা কি করবি তা তোদের ইচ্ছে। আমি তো রিমোট পাঠিয়ে দিলাম। এই অফিসার, এখান থেকে তোরা বেঁচে ফিরতে পারবি না। কেন? চারদিকে লগিয়ে রাখ, আমার ইশারায় আমার লোকজন কিভাবে তোদের মেরে ফেলে। তুই কি ভেবেছিলি আমরা এখানে একা এসেছি? মাত্র 10 জন এখানে, আর আমরা চারিদিকে তাকিয়ে দেখ, এখানে 100 জন লোক আছে। ও তাই নাকি? তাহলে তো গুনে দেখতে হয়। এইদিকে আকাশ 1 থেকে 10 পর্যন্ত যেই না গুনতে থাকে, অমনি 10 জন মারা যায় এবং সাথে সাথে বাকিরা অ্যালার্ট হয়ে যায়। এরপর ওদের মধ্যে বন্দুক যুদ্ধ হতে থাকে। এতে ইউসুফের মতো দেখতে লোকটা মারা যায়, আর ওখানে থাকা সবগুলো টেররিস্ট মারা যায়। সবাইকে মেরে আকাশ আর বাকি সৈন্যদেরকে নিয়ে চলে আসে ওখান থেকে। তবে ওই যুদ্ধে 20 জন সৈনিক শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষ করে চলে আসে। এরপর আকাশ চাকরি ছেড়ে দেয় এবং ইরার কাছে আসে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। তার সাথে তোমাকে একটা সুখবর দিতে চাই। তাড়াতাড়ি বলো। আমি মা হতে চলেছি। সত্যি? সত্যি। আমি চাই আমার বেবি ওর বাবার মুখটা দেখুক। সেজন্য চাই না তুমি নিজের জীবন বাজি রেখে এমনটা করতে থাকো। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি মিশনে গেলে আমার যে কষ্টের শেষ থাকে না। এই জন্যই তো চলে এলাম তোমার কাছে। সারা জীবন থেকো আমার কাছে এইভাবেই ইরা ও আকাশের ভালোবাসা চলতে থাকে। আর এই ভালোবাসার উৎপত্তি হয় একজন সাহসী আর্মির কাছ থেকে।